দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং, এবং যেটা হচ্ছে তোমাকে কতটুকু পড়তে হবে, কোথায় কতটুকু সৃজনশীল প্রশ্ন আসবে, এগুলি সবকিছু তোমাকে বলে দেওয়া হয়েছে। কোনটা তোমার জন্য ইম্পর্টেন্ট এগুলো সবকিছু বলে দেওয়া হয়েছে। সো কেউ ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা ভিডিও দেখো, ঠান্ডা মাথায় দেখে একটা ভালো রেজাল্ট করো। সো তুমি আমাদের লার্নিং হিরোজ বাংলাদেশ যে ইউটিউব চ্যানেলটা আছে এটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা বাজায় রাখো। সাবস্ক্রাইবারদের মধ্যে আমরা কিছু সংখ্যক সাবস্ক্রাইবারদেরকে আমাদের টি শার্ট যেটা আছে ওটা গিফট করবো ইনশাল্লাহ। টি শার্টের পিছনে সুন্দর একটা জিনিস লেখা আছে, পরিশ্রমে সিঁড়ি গড় আজ, সাফল্যে পৌঁছাবে কাল। ওকে, সো এই যেটা হচ্ছে ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখো যাতে তুমি যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে সেই রিলেটেড ভিডিও গুলো পেতে পারো আইসিটি। ওকে, সাবস্ক্রাইব করে নাও এখনই, এবং যেটা হচ্ছে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দাও। ওকে, সো আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করলাম। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং। কেমন কমিউনিকেশন সিস্টেম? এটা হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেম, এবং ডেটার কমিউনিকেশন করার সময় যে নেটওয়ার্কটা যেতে হবে সেই নেটওয়ার্কিং এর কথা বলা হয়েছে। ওকে, সো ডেটা কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং। সো আমরা কোনো না কোনো উদ্দেশ্যে আমরা কোনো না কোনো কারণে বেসিক্যালি কি করে থাকি বলতো, আমরা কমিউনিকেশন করে থাকি। যেমন তুমি আমার থেকে পড়া শেখার জন্য একটা কল দিলে, সো কমিউনিকেশন করলে। ইন দ্য সেম ওয়ে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা আদান প্রদান করার জন্য আমাদের ডেটা কমিউনিকেশন করতে হয়। তো দেখো কতগুলো উপাদানের সুসমন্বয়ে, তোমার উপাদান তো লাগবে দুটো মোবাইল ফোনের মাঝখানে তুমি যেটা হচ্ছে ডেটা যেটা হচ্ছে আদান প্রদান করবে, এই জন্য কতগুলি উপাদানের সুসমন্বয়ে তো লক্ষ্য বা উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন ব্যক্তি বা যন্ত্রের মধ্যে তথ্য আদান প্রদান করাকে কমিউনিকেশন বা যোগাযোগ বলা হয়। উদ্দেশ্য ছাড়া কিছুই হয় না, বুঝতে পেরেছো? উদ্দেশ্য ছাড়া কিছুই হয় না। এটা তোমার কত দিলে দিতে পারে, এত ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট, জাস্ট দিলে দিতে পারে। ওকে, আর যেই পদ্ধতিতে এই ডেটা কমিউনিকেশন হয়ে থাকে, ঠিক আছে, সেই পদ্ধতিকে আমরা ডেটা কমিউনিকেশন সিস্টেম বলে থাকি। যেই পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করা হয় তাকে ডেটা কমিউনিকেশন সিস্টেম বলা হয়। এই অধ্যায় থেকে তোমার দুইটি সৃজনশীল আসবে। ঠিক আছে, এই অধ্যায়টা ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এমসিকিউর জন্য। কোন জায়গাগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট তা আমি বলে দিব। এই ডেটা কমিউনিকেশনের যে সিস্টেম আছে এটার মধ্যে ব্যবহৃত উপাদান সমূহ হচ্ছে তোমার 5টি। ব্যবহৃত উপাদান কয়টি? 5টি। প্রথম উপাদান হচ্ছে তোমার একটা উৎস লাগবে, দেন তোমার হচ্ছে ট্রান্সমিটার লাগবে, দেন হচ্ছে তোমার একটা মিডিয়া লাগবে বা তার লাগবে বা তারবিহীন মাধ্যম লাগবে, 4 নাম্বার তোমার একটা রিসিভার লাগবে, এবং তুমি যে গন্তব্যে পাঠাচ্ছ সেই জিনিসটা লাগবে। ওকে, তো দেখো আলটিমেটলি উৎস, ট্রান্সমিটার, মিডিয়াম, রিসিভার এবং গন্তব্য। ঠিক আছে, গন্তব্য, বুঝতে পেরেছো? এই 5টা উপাদানের সমন্বয়ে আমাদের ডেটা কমিউনিকেশনটা তৈরি করা হয়েছে। ওকে, দেখো ডেটা কমিউনিকেশন উপাদান সমূহ 5টি। সোর্স বা উৎস, ঠিক আছে, উৎসের মধ্যে মাইক্রোফোন, ক্যামেরা, কিবোর্ড, এই নামগুলি একটু মনে রাখতে দিলে এমসিকিউ দিতে পারে, যদিও কোনো সময় দেয় নাই। ট্রান্সমিটার বা প্রেরক যন্ত্রের মধ্যে বেতার কেন্দ্র, তারপর টেলিভিশন কেন্দ্র, টেলিফোন, মোবাইল ফোন, মডেম, রাউটার ইত্যাদি আছে। মিডিয়াম বা মাধ্যমের মধ্যে আমাদের তার মাধ্যম, তারবিহীন মাধ্যম দুটি হতে পারে, যেমন হচ্ছে টেলিফোন, ফাইবার অপটিক কেবল, তার, তারপর হচ্ছে রেডিও, মাইক্রোওয়েভ, তারবিহীন মাধ্যম। ঠিক আছে, রিসিভার বা গ্রাহক যন্ত্র, টেলিফোন এক্সচেঞ্জ, মডেম, রাউটার ইত্যাদি, এগুলি হচ্ছে তোমার রিসিভার বা গ্রাহক যন্ত্র। এরপর আসো গন্তব্য বা ডেস্টিনেশন, যেটার মধ্যে আমাদের আছে লাউড স্পিকার, টেলিফোন, কম্পিউটার ইত্যাদি। ওকে, এত বেশি ইম্পর্টেন্ট না, এখানে তেমন আমি কিছুই দেখাই, জাস্ট 5টি উপাদান আছে, এটা মনে রাখো। এবং ডেটা কমিউনিকেশন সিস্টেম কাকে বলে এটা একটু মনে রাখো। ওকে, এবার আসো ব্যান্ডউইথ। এই জায়গাটা তোমার জন্য ইম্পর্টেন্ট আছে। ব্যান্ডউইথ হচ্ছে তোমার প্রতি সেকেন্ডে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কি পরিমাণ ডেটা ট্রান্সফার হচ্ছে তা, বুঝতে পেরেছো? এক সেকেন্ডে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হচ্ছে এক ডিভাইস থেকে এক ডিভাইসে, ওইটা পরিমাণকে তোমার ব্যান্ডউইথ বলা হয়। প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকে, অথবা ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলা হয়। ঠিক আছে, ব্যান্ডউইথ বলা হয়। ব্যান্ডউইথ বের করার সূত্র বিডব্লিউ, ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু টোটাল ডেটা পাস। ঠিক আছে, কতটুকু ডেটা পাস হয়েছে ডিভাইডেড বাই টাইম। ওকে, ধরে নাও যে টাইমটা তোমার থাকবে হচ্ছে সেকেন্ডে, কিসে থাকবে বলতো? সেকেন্ডে থাকবে। ওকে, টোটাল ডেটা পাস, কতটুকু ডেটা পাস হচ্ছে ডিভাইডেড বাই টাইম, এটা হচ্ছে তোমার ব্যান্ডউইথের ফর্মুলা। ওকে, ব্যান্ডউইথের ফর্মুলা, ব্যান্ডউইথ বের করার ফর্মুলা, এখান থেকে একটা এমসিকিউ আসবে, এটা দিয়ে তোমাকে একটা এমসিকিউ দিবে। ওকে, সো দেখো প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, অর্থাৎ ডেটা স্থানান্তরের হারকে কি বলা হয়? ব্যান্ডউইথ বলা হয়। ব্যান্ডউইথ সাধারণত বিট পার সেকেন্ড বা বিপিএস হিসেবে হিসাব করা হয়, বিপিএস এ হিসাব করা হয়। এখন তোমাকে আমি দিলাম যে একটা ডিভাইসে 3 সেকেন্ডে ধরে নাও যে 9000 বিট ডেটা ট্রান্সফার হলে তার ব্যান্ডউইথ কত বের করো। ব্যান্ডউইথ কত তা বের করো। এই প্রশ্নটা তোমার জন্য ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা দিয়ে তোমার একটা এমসিকিউ পরীক্ষায় আসবে, যে কোনো একটা বোর্ডে এখান থেকে এই এমসিকিউ দিয়ে একটা প্রশ্ন আসবে। তোমাকে বলবে যে 3 সেকেন্ডে বা আদার্স অন্য কোনো সেকেন্ডে 9000 বিট ডেটা বা অন্য কোনো বিট ডেটা ট্রান্সফার হলে তার ব্যান্ডউইথ কত। তুমি জানো যে ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু টোটাল যে ডেটাটা পাস হচ্ছে, টোটাল যে ডেটা পাস হয়েছে
ডিভাইডেড বাই টাইম, টাইমটা কিসে থাকবে বলতো সেকেন্ডে থাকবে, সেকেন্ডে না দেয়া থাকলে কি করবে সেকেন্ডে কনভার্ট করে দিবে। সো টোটাল ডাটা পাস হয়েছে কত 9000 বিট ডাটা ট্রান্সফার হয়েছে, উপরে দাও 9000 বিট, এই 9000 বিট ডাটা ট্রান্সফার হয়েছে ডিভাইডেড বাই কত সেকেন্ডে 3 সেকেন্ডে, ডিভাইডেড বাই 3। সো 9000 কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবা হচ্ছে 3000 3000 3000। সো 3000 বিট, নিচে কি আছে সেকেন্ড, তো 3000 বিট পার সেকেন্ড, তুমি এটা কি দেখবা উপরে তো বিট আছে ঠিক না, আর এটা কি সেকেন্ড, তো তুমি কি বলবা 3000 বিট পার সেকেন্ড, তো এই বিট পার সেকেন্ডে তুমি বিপিএস দিয়ে রিপ্রেজেন্ট করবা। ওকে দ্যাটস ইট, এরকম একটা ম্যাথ তোমার এমসিকিউ তে আসবে 3000 বিপিএস, এটাই অ্যানসার, অপশনটা দাগে আসবা, ফুল মার্কস পাবা। এবার আসো 56 কিলো বিট পার সেকেন্ড বলতে কি বুঝো, এটা প্রশ্ন তোমাকে কত দিতে পারে, ফার্স্টে তুমি ব্যান্ডউইথ কি জিনিস সেটা বলবা, বলার পর তুমি বলবা যে 56 কিলো বিট পার সেকেন্ড দিয়ে বোঝায় যে বিট পি দিয়ে বোঝায় পার, অর্থাৎ পার সেকেন্ড বা প্রতি সেকেন্ডে 56 কিলো বিট করে ডাটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হচ্ছে। 56 কিলো বিট পার সেকেন্ড বলতে বোঝায় প্রতি সেকেন্ডে 56 কিলো বিট করে ডাটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হচ্ছে। ওকে দ্যাটস ইট। এবার আসো এই ব্যান্ডউইথকে আমরা গতির উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে, কয় ভাগে ভাগ করতে পারি বলো তো? 3 ভাগে ভাগ করতে পারি, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং যেটা হচ্ছে তোমার ব্রড ব্যান্ড। এই ন্যারো ব্যান্ডটা যেটা হচ্ছে 45 বিট পার সেকেন্ড থেকে 300 বিট পার সেকেন্ডের হয়ে থাকে, এটা হচ্ছে তার রেঞ্জ, সর্বনিম্ন 45 সর্বোচ্চ 300 বিপিএস পর্যন্ত হয়ে থাকে, এটা টেলিগ্রাফে ব্যবহার করা হয়। ভয়েস ব্যান্ড, ভয়েস ব্যান্ডের গতি তোমার 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে এবং এটা মোবাইল ফোনে ব্যবহার করা হয়। এছাড়াও আমাদের আছে ব্রডব্যান্ড, ব্রডব্যান্ডটা আমাদের স্যাটেলাইট কমিউনিকেশনে ব্যবহার করা হয়, এর গতি সর্বোচ্চ বলা যেতে পারে যে 1 Mbps বা তার উপর হয়ে থাকে। ওকে এখানে তোমার জন্য যেগুলি ইম্পর্টেন্ট, এই জায়গাগুলি তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই জায়গাগুলি তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলি তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে বুঝতে পেরেছো? এরপর আসো এটার থেকে একটা এমসিকিউ কোন একটা বোর্ডে এসে পড়েছে অলরেডি, ঠিক আছে, একটা ব্যান্ডউইথ বা এই যে ডাটা ট্রান্সফার রেটটা যেটা আছে বা তুমি যে আলটিমেটলি ডাটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সফার করছো, তার গতিটা ডিপেন্ড করে তোমার যন্ত্রপাতি এবং মিডিয়ামের উপর। কিসের উপর? তোমার যন্ত্রপাতি এবং যে মাধ্যম আছে তার মাধ্যম নাকি তার বিহীন মাধ্যম, এগুলোর উপর নির্ভর করে, ঠিক আছে, যন্ত্রপাতি কেমন এবং তোমার মিডিয়ামের উপর তোমার গতিটা নির্ভর করে। ওকে এবার আসলে ডেটা ট্রান্সমিশন মেথডে চলে যাই। বিটের বিন্যাসের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথডকে দুভাগে ভাগ করা যায়, ঠিক আছে, দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার প্যারালাল ডেটা ট্রান্সমিশন আর একটা হচ্ছে তোমার সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। প্যারালাল ডেটা ট্রান্সমিশনের মধ্যে তোমার এরকম কিছুটা ধরে নাও যে এই যে এটা হচ্ছে তোমার সেন্ডার আর এটা হচ্ছে তোমার রিসিভার, তো এখান থেকে এখানে প্যারালালি কতগুলি লাইন থাকে, ধরে নাও যে এরকম 8টা লাইন থাকলো, এই 8টা লাইন দিয়ে 8 বিট প্রত্যেকটা লাইন দিয়ে 1 বিট করে এরকম 8 বিট ডাটা একত্রে যেটা হচ্ছে একত্রে হচ্ছে ট্রান্সফার হয়, এটা হচ্ছে তোমার প্যারালাল ডাটা ট্রান্সমিশন। আর যেটা সিরিয়াল ডাটা ট্রান্সমিশন, এটা হচ্ছে সেন্ডার আর এটা হচ্ছে রিসিভার। ওকে এখন সিরিয়ালে কি হবে বলতো, একটা লাইন থাকে, এই লাইন দিয়ে সিরিয়াল বাই একজন 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 করে যেতে থাকে। দ্য সেম ওয়ে সিরিয়াল ডাটা ট্রান্সমিশনে এরকম একটা লাইন থাকে, এটার মধ্যে দিয়ে একটা 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 করে বিট এমনি করে যেতে থাকে, বুঝতে পেরেছো? একটা লাইনের মধ্যে দিয়ে ক্রমান্বয়ে একের পর এক বিট যেতে থাকে। প্যারালাল ডাটা ট্রান্সমিশনে অনেকগুলো লাইন থাকে, একবার যেটা হচ্ছে প্রেস করলে সব একটা বিট প্রত্যেকটা থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে প্রত্যেকটা থেকে একটা একটা বিট একত্রে যেটা হচ্ছে সুন্দর করে প্যারালালি এই সেন্টার থেকে রিসিভারে ট্রান্সফার হয়ে যায়। আর এই যে আমাদের সিরিয়াল ডাটা ট্রান্সমিশন যেটা আছে, সিরিয়াল ডাটা ট্রান্সমিশনে একটা মাত্র লাইন ইউজ হয় এবং এই একটা লাইন দিয়েই তোমার সিরিয়াল ধরে ধরে একের পর একটা পর বিট যেতে থাকে, বুঝতে পারছো, সেন্টার থেকে রিসিভারে। সো দেখো সিরিয়াল ডাটা ট্রান্সমিশনে একটি মাধ্যম দিয়ে একেবারে একটি বিট পাঠানো যায়, ঠিক আছে। সিরিয়াল ডাটা ট্রান্সমিশনে কি করা যায়, একটা মাধ্যম দিয়ে বা একটা তার দিয়ে তুমি একটা বিট পাঠাতে পারবে। প্যারালাল ট্রান্সমিশনে অনেকগুলো মাধ্যম থাকে বা অনেকগুলো লাইন থাকে, এগুলির মধ্যে তুমি একসাথে অনেকগুলো বিট পাঠাতে পারবে। তুমি এখানে যেটা হচ্ছে একটা একটা করে বিট পাঠাতে পারবে আর এখানে যেটা হচ্ছে একসাথে অনেকগুলো বিট এভাবে ট্রান্সফার করে দিতে পারবে। ওকে দেখো প্যারালাল ট্রান্সমিশন এটা যেটা হচ্ছে তোমার কতে দিলে দিতেও পারে, না দিলেও দিতে পারে। ওকে এত বেশি ইম্পর্টেন্ট মোটামুটি, হ্যাঁ। যেই ডাটা ট্রান্সমিশন একসাথে দুটি একসাথে ডাটা ট্রান্সফার করার জন্য অনেকগুলো ডাটা লাইন থাকে, অনেকগুলো প্যারালাল ডাটা লাইন থাকে এবং প্রেরক এবং গ্রাহক যন্ত্র পরস্পরের সাথে সমন্বয় করার জন্য একটি বা দুইটি কন্ট্রোল লাইন থাকে, তাকে আমরা প্যারালাল ডাটা ট্রান্সমিশন বলে থাকি। প্যারালাল ডাটা ট্রান্সমিশন কোথায় ব্যবহার করা হয়, এটা তোমার এমসিকিউতে আসবে, এটা তোমার এমসিকিউতে আসবে, খুবই ইম্পর্টেন্ট। দ্রুত গতি সম্পন্ন এই পদ্ধতি অনেক সময় ভিডিও স্ট্রিমিং এ ব্যবহার করা হয়, ভিডিও স্ট্রিমিং এ ব্যবহার করা হয়। তাছাড়া প্যারালাল প্রিন্টার পোর্ট ও কেবল ব্যবহার করে, প্যারালাল প্রিন্টার পোর্ট এবং কেবলের মধ্যে এটাকে ব্যবহার করা হয় প্রিন্টার সংযোগ করার জন্য। এগুলি তোমার এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা তোমার এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে তো দেখো এই যে সেন্ডার আছে, রিসিভার আছে, তো সেন্ডারের কাছে দেখো কতগুলি বিট আছে, 0 1 1 0 0 1 0 0 1, এই বিটগুলি আছে। এই বিটগুলি ট্রান্সফার করার জন্য দেখো কতগুলি লাইন, এই যে এই একটা বিটকে ট্রান্সফার করার জন্য একটা লাইন, এই আরেকটা বিটকে ট্রান্সফার করার জন্য আরেকটা লাইন, এই আরেকটা বিটকে ট্রান্সফার করার জন্য আরেকটা লাইন, এরকম প্রতিটা বিটকে ট্রান্সফার করার জন্য আলাদা আলাদা লাইন আছে, ঠিক আছে। এবং এগুলি কি আমাদের রেল লাইনের মতো অবস্থান করে আছে বা প্যারালাল বা সমান্তরালে অবস্থান করে আছে, যার কারণে এটাকে আমরা প্যারালাল ডাটা ট্রান্সমিশন বলে থাকি। এই চিত্রটা দেয়া বাধ্যতামূলক, পরীক্ষা যদি এটা আসে চিত্র দিবে, যদি এটা তেমন একটা আসে না বাট চিত্রটা তুমি দিবে, ঠিক আছে, চিত্র দিবে। ওকে চিত্র দিবে। এবার আসলে আমরা সিরিয়াল ডাটা ট্রান্সমিশন হয়ে যাই।
যে ট্রান্সমিশনে যে কোনো দূরত্বে অবস্থিত প্রেরক এবং প্রাপক যন্ত্রের মধ্যে ধারাবাহিকভাবে সিরিয়ালি ধারাবাহিকভাবে একের পর এক এভাবে একটা বিটের পর অপর একটি বিট স্থানান্তরিত হয়, সেইটা ডাটা ট্রান্সমিশনকে আলটিমেটলি সিরিয়াল ডাটা ট্রান্সমিশন বলা হয়। ঠিক আছে, যে ট্রান্সমিশনে যে কোনো দূরত্বে অবস্থিত প্রেরক এবং প্রাপকের মধ্যে ধারাবাহিকভাবে একটি বিটের পর অপর একটি বিট স্থানান্তরিত করা হয়, তাকে আমরা সিরিয়াল ডাটা ট্রান্সমিশন বলে থাকি। ওকে, এই সিরিয়াল ডাটা ট্রান্সমিশন ব্যবহার হচ্ছে কম্পিউটার এবং প্রায় সকল ডিভাইসে আজকাল ইউএসবি, এই যে ইউএসবি ইয়াগুলো দেখো না, মোবাইল চার্জ দেয় যে ইউএসবি পোর্ট বা যেটা হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল যে পোর্ট আছে, এগুলির মধ্যে আমরা কি দেখি বলতো, আমরা এগুলির মধ্যে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন দেখে থাকি। ওকে, কম্পিউটার এবং প্রায় সকল ডিভাইসে আজকাল যে ইউএসবি বা ইউনিভার্সাল সিরিয়াল যে বাস আছে, ওই সিরিয়াল বাসের মধ্যে আমরা সিরিয়াল ডাটা ট্রান্সমিশনে উদাহরণ হিসেবে দেখতে পাই। ওকে, তো এখানে দেখো, এখানে অনেকগুলো বিট আছে, 0110001, এটা অনেকগুলো বিট আছে, 8টা বিট আছে, কিন্তু যাওয়ার জন্য কয়টা লাইন? একটা মাত্র লাইন আছে যাওয়ার জন্য। ঠিক আছে, সেন্ডার থেকে রিসিভারে যাওয়ার জন্য কয়টা লাইন আছে? একটা লাইন। এই একটা লাইন দিয়ে ধারাবাহিকভাবে একের পর এক ঢুকবে, একের পর এক বিট এভাবে ঢুকবে, ঢুকে যেটা হচ্ছে রিসিভারের কাছে যাবে। যদি এক্সামে আসে তাহলে চিত্রটা দিতে ভুলে যাও না, চিত্রটা দিও। ওকে, ইন্টারের স্টুডেন্টরা যারা আছে এবং মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যারা স্টুডেন্টরা আছে, তাদের জন্য একটা সুখবর আছে। তোমরা যারা আইসিটি বিষয়টা নিয়ে এত ভয় পাও, তোমাদের আজকে ভয় আমি দূর করে দিচ্ছি। কিভাবে? তোমরা যারা আইসিটি মোটামুটি হালকা পাতলা পারো এবং বিষয়টাকে গুছিয়ে দিতে যাচ্ছ বা রিভিশন দিতে যাচ্ছ, তাদের জন্য মাত্র 299 টাকা, পুরা দেশ চ্যালেঞ্জ, পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ, এত কম প্রাইসে তুমি যেটা হচ্ছে একটা দেশ সেরা রিভিশন কোর্স পাবে। এই রিভিশন কোর্সের মধ্যে তুমি যেটা হচ্ছে 7 থেকে 8টি কনসেপ্ট ক্লিয়ারিং, প্রত্যেকটা অধ্যায়ে কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস পাবা, এবং যেটা হচ্ছে 20টার অধিক সিউচিল এবং এমসিকিউ সলভিং ক্লাস পাবা, লাইভ এবং রেকর্ড থাকছে, সাথে থাকছে ক্লাস ম্যাটেরিয়ালস, এবং এর পাশাপাশি থাকছে 24/7 সাপোর্ট এবং যেটা হচ্ছে ওয়েবসাইটের প্রিমিয়াম অ্যাক্সেস। সো কোর্স ফিটা মাত্র 299 টাকা। যদি তুমি কোর্সটা নিতে চাও তাহলে তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে এই নাম্বারে 01767333701, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি এই কোর্সটা নিয়ে নিতে পারবে। আর যাদের আইসিটি বিষয়ে অনেক বেশি প্রবলেম আছে, যারা একবারে বেসিক খুবই খারাপ, মানে অবস্থা খুবই খারাপ আইসিটি বিষয়ে, তাদের জন্য আছে বেসিক টু অ্যাডভান্স কোর্স, যেখানে 70 থেকে 80টা লাইভ ক্লাসের মাধ্যমে আমি তোমাকে হাতে ধরে একবার আইসিটি একটা বস বানিয়ে দিতে পারবো। এবং এর সাথে থাকছে তোমার 80টা ক্লাস ম্যাটেরিয়ালস, প্রায় 76টা পরীক্ষা, টাইপ ভিত্তিক সিউচিল এবং এমসিকিউ প্রবলেম সলভিং, অ্যানসার টিভি 99 এর পিডিএফ এবং ওয়েবসাইটে প্রিমিয়াম অ্যাক্সেস। এটার কোর্স ফিটা হচ্ছে মাত্র 5000 টাকা না, মাত্র 999 টাকা, পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ। 999 টাকায় তুমি এই কোর্সটা করতে হবে। এই কোর্সটা নিতে হলেও তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে 01767333701 এই নাম্বারে, বা এই নাম্বারে 01767333701 নাম্বারে। সো খুব দ্রুত এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দ্রুত কোর্সটা এনরোল করে ফেলো, সীমিত সংখ্যক স্টুডেন্টের জন্য কিন্তু অফারটা আছে। ওকে, ডান। পড়ায় ঢুকি আবার। সো দেখো, এটা হচ্ছে বিট সিনক্রোনাইজেশন। এই বিট সিনক্রোনাইজেশনটা যেটা শুধুমাত্র হচ্ছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশনে হয়। ঠিক আছে, সিরিয়াল ডাটা ট্রান্সমিশনে কি হয়? বিট সিনক্রোনাইজেশন হয়। তো এই বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে সিরিয়াল ডাটা ট্রান্সমিশনকে আবার 3 ভাগে ভাগ করা যায়। সিরিয়াল ডাটা ট্রান্সমিশনকে 3 ভাগে ভাগ করা যায়। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। ওকে, বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে এটা এমসিকিউ তে আসবে। আর এখান থেকে তোমার প্রশ্ন যেটা হচ্ছে এইচএসসি এক্সামে আসবে, তোমাকে বলবে যে এই যে অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন আর সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য লিখতে। কি লিখতে বলো তো? পার্থক্য লিখতে। সেই পার্থক্যগুলি তোমাকে বের করতে হবে। অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন এবং সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন, এবং এদের মধ্যে পার্থক্য আসবে তোমার, এবং এতে পার্থক্য করে তোমাকে যেটা হচ্ছে পার্থক্য লিখতে হবে, তাহলে তুমি যেটা হচ্ছে মানে মার্কস পাবে। ওকে, সো এটা এইচএসসি তে আসবে। ওকে, এইচএসসি তে আসবে, এবং এখানে আমাকে চিত্র দিতে হবে। ওকে, সো এটা যে কোনো একটা বোর্ডে আসবে। সো বি কেয়ারফুল পোলাপান, বি কেয়ারফুল। তো দেখো, আমরা ফার্স্টে অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পড়বো, এরপর সিনক্রোনাস পড়বো, এরপর আইসোক্রোনাস পড়বো। তো দেখো, অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন, যেই ডাটা ট্রান্সমিশনে, ঠিক আছে, এটা সিরিয়াল ডাটা ট্রান্সমিশনে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস তিনটাই যেটা হচ্ছে আমাদের সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের এক প্রকারভেদ। ঠিক আছে, এটা কি বলতো? প্রকারভেদ। ওকে, তো অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন, যেই ডাটা ট্রান্সমিশনের ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সফার হয়, সেটা হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন। যেমন হচ্ছে তোমার কিবোর্ডের মধ্যে তুমি একটা ক্লিক করো, একটা এ লেখো, একটা যেটা হচ্ছে এ উঠে, বি লেখো, বি উঠে, এরকম ক্যারেক্টার একটা পর একটা ক্যারেক্টার এরকম উঠছে। সো যে ডাটা ট্রান্সমিশনের ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সফার হয়, তাকে আমরা অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন বলে থাকি। সো এটা কয়ের জন্য তোমার মোটামুটি ইম্পর্টেন্ট আছে। ওকে, সো এই অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনে ডেটা যখন এরকম পাঠানো হয়, এ চাপছো, বি চাপছো, এই ডেটাগুলো পাঠানোর পর একটি বা দুইটি স্টপ বিট এবং যেটা হচ্ছে স্টার্ট বিট থাকে। ঠিক আছে, সো এটার মধ্যে কি থাকে? একটা বা দুইটা স্টপ বিট থাকে। ঠিক আছে, এবং সেটি দেখে গ্রাহক যন্ত্র, আচ্ছা ঠিক আছে, এই যে দেখো, স্টার্ট এবং স্টপ বিট থাকবে। ঠিক আছে, কি থাকবে? স্টার্ট বিটও থাকবে, তোমার স্টপ বিটও থাকবে, স্টার্ট বিট এবং স্টপ বিটও থাকবে। ওকে, দেখো, এই ক্ষেত্রে ডেটার প্রতিটি ক্যারেক্টার মাঝে বিরতি সময়টা সমান নাও হতে পারে। সাপোজ তুমি ধরে নাও যে একবার এ চাপছো,
10 সেকেন্ড পর তুমি বি চাপলা, 15 সেকেন্ড পর তুমি যেটা হচ্ছে সি চাপলা, 5 মিনিট পর তুমি ডি চাপলা। এরকম এই একটা ক্যারেক্টারের মাঝে আরেকটা ক্যারেক্টারের বিরতি সময় সমান নাও হতে পারে। ওকে, এটার মধ্যে কোনো প্রকার প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। এটার মধ্যে কি হয় না বলতো, কোনো প্রকার প্রাইমারি স্টোরেজ ডিভাইসের কোনো প্রয়োজন হয় না। এটা তোমার এইচএসসি তে কোনো একটা বোর্ডে এইচএসসি তে আসবে এমসিকিউ আকারে। কোন ডাটা ট্রান্সমিশনের মধ্যে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না? অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের মধ্যে। আর এটার মধ্যে যদি একটা পর একটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সফার হয়, খুব ধীর গতিতে ট্রান্সফার হয়। হ্যাঁ, একটা চাপলাম একটা উঠলো, আরেকটা চাপলাম আরেকটা উঠলো, একটা পর একটা, অনেক স্লো। সো এটা ধীর গতিতে অল্প পরিমাণ ডাটা পাঠানোর ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা সুবিধাজনক। কোন পদ্ধতি? অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন উদাহরণ হচ্ছে আমাদের কম্পিউটারের কিবোর্ড। কম্পিউটারের কিবোর্ড হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন একটা উদাহরণ। ওকে, দেখো এই যে অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন, সেন্ডার, রিসিভার, এই চিত্রটা তুমি যেটা হচ্ছে দিবে, এই চিত্রটা কি দিবে বলো তো? এই চিত্রটা তুমি দিবে পরীক্ষা হলে দিবে তুমি এটা। ওকে, সো দেখো এই যে সেন্ডারের কাছে কতগুলো বিট আছে এবং যেটা হচ্ছে রিসিভার সেগুলিকে রিসিভ করবে। সো এই বিটগুলোকে ট্রান্সফার করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে স্টার্ট করতে হবে। সো আমি এখানে একটা স্টার্ট বিট দিলাম, স্টার্ট বিটের মাধ্যমে এগুলো এখানে আসলে একটা মিডল প্রসেসে, এবং যেটা হচ্ছে এগুলি ঢুকে যাওয়ার পর এখানে একটা স্টপ বিট থাকবে। হ্যাঁ, ঢুকে গেল। এরপর এগুলি এখানে আসলো, এখান থেকে আমাকে আবার স্টার্ট করতে হবে, দেন এগুলি এখানে চলে যাবে, চলে গিয়ে এগুলি সব রিসিভারের কাছে ঢুকে যাবে, পিছন দিয়ে আমাকে এটা স্টপ করে দিতে হবে স্টপ বিটের সাহায্যে। সো এই চিত্রটা তুমি একটু খাতা উঠায় রাখো, এটা তোমার পরীক্ষায় আসবে। ওকে, সো এই চিত্রটা মাস্ট দিতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত ছিল আমাদের অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন। এবার আসো সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সফার হতো, এখন সিনক্রোনাসের মধ্যে হচ্ছে আমাদের ব্লক বাই ব্লক ডাটা ট্রান্সফার হবে। এরকম বিশাল বিশাল ব্লক, ঠিক আছে, কতগুলো ক্যারেক্টার মিলে একটা ব্লক হলো, ওই ব্লক বাই ব্লক যেটা হচ্ছে ডাটা ট্রান্সফার হবে। যেই সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের মধ্যে ডাটার ব্লক আকারে ট্রান্সমিট হয় তাকে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন বলা হয়। সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন বলা হয়। ওকে, কতে আসবে এই জায়গাটা ইম্পর্টেন্ট। সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনকে বিরতিহীন ডাটা ট্রান্সমিশন বলা হয়। ঠিক আছে, বিরতিহীন ডাটা ট্রান্সমিশন বলা হয়। তোমার পরীক্ষায় বলবে যে নিচে কোনটি বিরতিহীন ডাটা ট্রান্সমিশন, তুমি বলবে যে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন। যে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন ডাটা ব্লক আকারে ট্রান্সমিট হয় তাকে আমরা সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন বলে থাকি। ওকে, সো এই যেটা হচ্ছে ট্রেনের শুরুতে যেরকম ট্রেনের নাম থাকে, ট্রেনের পিছনে যেরকম ট্রেনের নাম থাকে, ইন দ্য সেম ওয়ে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন প্রতিটা এরকম ব্লক, ঠিক আছে, ব্লকের শুরুতে 1 বা 2 বাইটের একটি হেডার ইনফরমেশন থাকে এবং ব্লক ডাটার শেষে একই পরিমাণ অর্থাৎ 1 বা 2 বাইটের ট্রেইলার ইনফরমেশন থাকে। ঠিক আছে, ট্রেইলার ইনফরমেশন থাকে, বুঝতে পেরেছো? তো এই জায়গাটা তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই দেখো সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন সেন্টার কতগুলি দেখো, 1 2 3 4 5 6 7 8, এই 8টা বিটের সমান একটা ব্লক, 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 এরকম ব্লক তৈরি করেছে। সেন্ডার থেকে রিসিভারে এরকম ব্লক আকারে ডাটাগুলো ট্রান্সফার হচ্ছে। এই চিত্রটা তুমি খাতার মধ্যে উঠায় রাখতে হবে, কারণ এটা তোমার এক্সামে লিখে দিয়ে আসতে হবে। এক্সামে তোমাকে এটা লিখে দিয়ে আসতে হবে। ওকে, এবং এটা কি তোমার পার্থক্য আসলে পার্থক্য দিতে হবে। ওকে, খুব ভালো কথা। এখানে আমাদের যেটা হচ্ছে আইসোক্রোনাস অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের আলটিমেটলি তোমার যেটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। ঠিক আছে, এটার মধ্যে সিনক্রোনাসের মধ্যে কি প্রয়োজন হয় বলতো? প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় সিনক্রোনাসের মধ্যে। ওকে, তো সিনক্রোনাস গেল। এবার আসে আইসোক্রোনাস হচ্ছে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের দুইটা কম্বাইন্ড করে একটা মিশ্র পদ্ধতি বা একটা যেটা হচ্ছে মিশ্র প্রযুক্তি হচ্ছে আমাদের আইসোক্রোনাস ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের একটি মিশ্র পদ্ধতি হচ্ছে তোমার আইসোক্রোনাস ট্রান্সমিশন। এই জায়গাটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপর দেখো সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে এই প্রচলন বেশি, এই জায়গাটা তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, যেমন হচ্ছে মাল্টিমিডিয়া কমিউনিকেশন, যেমন হচ্ছে অডিও ভিডিও কলের ক্ষেত্রে, ঠিক আছে, এই ডাটা ট্রান্সমিশন হয়ে থাকে। এটা তোমার এমসিকিউর জন্য মানে বেশি ইম্পর্টেন্ট। রিয়েল টাইম অ্যাপ্লিকেশন কি? ধরো তুমি এখন তোমার যেটা হচ্ছে ফ্রেন্ডের ফোন দিয়েছো, রাত 8টা বাজে, তুমি 8টা বাজে সে মাথা নাড়ছে, তুমি দেখছো সে মাথা নাড়ছে, আবার তুমি মাথা নাড়ছো সেও দেখছে মাথা নাড়ছে। এই যে রিয়েল টাইমে তোমরা যা যা করছো তা তা দেখা যাচ্ছে। এই টাইপের অ্যাপ্লিকেশন যেগুলো আছে হচ্ছে রিয়েল টাইম অ্যাপ্লিকেশন। ওকে, গেল। ওখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, এগুলি ভালো করে আরো মেইন বই থেকে ভালো করে পড়ে নিও। সিনক্রোনাস, আইসোক্রোনাস, এখান থেকে তোমার এইচএসসি তে প্রশ্ন আসবে, চিত্রগুলো তোমার মাথায় রাখতে হবে, আর নাইলে তুমি ধরা খেয়ে যাবে। ওকে, এবার আসো ডাটা ট্রান্সমিশন বা ডাটা কমিউনিকেশন মোড। ডাটা কমিউনিকেশন মোড দুইটি ডিভাইসের মধ্যে ডাটা প্রবাহের দিক নির্দেশককে ডাটা ট্রান্সমিশন মোড বলা হয়। অর্থাৎ ডাটাগুলো কোন দিকে যাচ্ছে বা কয়জনের প্রতি যাচ্ছে বা কিভাবে যাচ্ছে বা কোনমুখী, উভয়মুখী যাচ্ছে, একমুখী যাচ্ছে, এগুলি কি নির্দেশককে কি বলা হয়? ডাটা ট্রান্সমিশন মোড বলা হয়। ডাটা ট্রান্সমিশন মোড বলে কত আসতে পারে? ডাটা প্রবাহের দিকের উপর নির্ভর করে ডাটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা যায়। ডাটা ট্রান্সমিশন মোডকে দিকের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। 1 সিমপ্লেক্স,
2 হাফ ডুপ্লেক্স, 3 ফুল ডুপ্লেক্স, 3 ফুল ডুপ্লেক্স মোড। ওকে, দ্যাটস ইট। দেখো সিমপ্লেক্স মোড, যদি প্রেরক থেকে প্রাপকে একদিকে ডাটা ট্রান্সফার হয় তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার সিমপ্লেক্স মোড। তো দেখো যে ডাটা ট্রান্সমিশনে শুধুমাত্র একদিকে পাঠানো সম্ভব, প্রেরক শুধুমাত্র ডাটা প্রেরণ করে, গ্রাহক শুধুমাত্র ডাটা গ্রহণ করে, গ্রাহক কোনো রিপ্লাই দিতে পারে না, সেই মোডকে তোমার সিমপ্লেক্স মোড বলা হয়। সেই মোডকে তোমার কি বলা হয় বলতো? সিমপ্লেক্স মোড বলা হয়। কি বলা হয়? সিমপ্লেক্স মোড বলা হয়। এরপর আসো, যেমন হচ্ছে কিবোর্ড থেকে আমরা যখন চাপ দিই তো মনিটরে যায়, মনিটর কিন্তু পাতলা পাল্টা কোনো রিপ্লাই দিতে পারে না। মাউসের ক্ষেত্রেও সেম, জয়স্টিকের ক্ষেত্রেও সেম। এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের সিমপ্লেক্স মোডের উদাহরণ। ওকে, সিমপ্লেক্স মোডের উদাহরণ। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই চিত্রটা কেউ মিস করবা না। চিত্রটা যেটা হচ্ছে তোমার গতবার এক্সামে আসছে, সো এই চিত্রটা একটু ভালো করে একটু মাথার মধ্যে রিমেম্বার করে নিও। ওকে, আর এই সিকিউ এমসিকিউ সলভ করার জন্য মাত্র 15 ঘন্টায় সিকিউ এমসিকিউ সলভ করে ফেলতে পারবা তুমি। রেকর্ডেড কোর্স দেওয়া হবে। এই কোর্সটা নিতে চাইলে তুমি হোয়াটসঅ্যাপ করবে 01767227701 ওকে, হাফ ডুপ্লেক্স, যে ডাটা ট্রান্সমিশনে উভয় দিকে ডাটা ট্রান্সফার হয় কিন্তু একই সময় না। ধরে নাও যে উভয় দিকে ডাটা ট্রান্সফার হচ্ছে। আমি প্রথমে বললাম হ্যালো 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 কন্ট্রোল রুম, ঠিক আছে, এই প্রবলেম হয়েছে। কন্ট্রোল রুম থেকে আমি যখন কথা বলছি তখন কোনো রিপ্লাই দিতে পারছে না, আমার কথা বলা শেষ, এরপর কন্ট্রোল রুম থেকে রিপ্লাই করতে পারছে। আবার তখন তারা যখন রিপ্লাই করতে পারছে তখন আমি যেটা হচ্ছে কথা বললো তারা শুনছে না, ঠিক আছে। সো উভয়মুখী কমিউনিকেশন করতে পারছি কিন্তু একই সময় করছি না। একজনের বলা শেষ আরেকজন শুরু করতে পারবে। এরকম টাইপের কমিউনিকেশনকে আমরা হাফ ডুপ্লেক্স মোড বলে থাকি। সো যে ডাটা ট্রান্সমিশনের মোডে দুই দিক থেকে ডাটা পাঠানো বা গ্রহণ করা সম্ভব কিন্তু একসাথে নয়, একই সময় নয়, আলাদা আলাদাভাবে সেটিকে আমরা হাফ ডুপ্লেক্স মোড বলে থাকি। কত দিলে দিতে পারে? ওকে, তো আমাদের যেটা হচ্ছে ওয়াকি টকি, ঠিক আছে, পুলিশ মামারা যে ওয়াকি টকি ইউজ করে, ফ্যাক্স, এসএমএস, ঠিক আছে, ইত্যাদি হাফ ডুপ্লেক্স মোডে চলে। ওয়াকি টকি, ফ্যাক্স, এসএমএস ইত্যাদি হাফ ডুপ্লেক্স মোডে চলে। এখান থেকে তোমার এই এমসিকিউটা আসবেই। আর এই যে এই চিত্রটা তুমি যেটা হচ্ছে মাস্ট বি, তুমি এটাকে খাতা উঠায় রাখো। এই চিত্রটা তোমার এক্সামে দিতে হবে, এইচএসসি এক্সামে দিতে হবে, কোনো একটা বোর্ডে দিয়ে দিতে পারে। ওকে, দেখো যখন প্রেরক কথা বলছে তখন যেটা হচ্ছে সে যাই করুক না কেন তার কথা সে নিজেই শুনবে। আবার মানে এটা যেটা হচ্ছে সুন্দর করে গ্রাহকের কাছে চলে যাচ্ছে। হ্যাঁ, আবার যেটা হচ্ছে ওর কথা বলা যখন শেষ তখন যেটা হচ্ছে এ আবার পাঠাচ্ছে, গ্রাহক আবার রিসিভ করছে। ওকে, এভাবে। এবার ফুল ডুপ্লেক্স মোড। ফুল ডুপ্লেক্স মোড হচ্ছে আমাদের নিজস্ব মোবাইল ফোন। আমার মোবাইল ফোনে যেটা হচ্ছে একই সময় উভয় পাশ থেকে ডাটা ট্রান্সফার করতে পারি, এটা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স মোড। যে ডাটা ট্রান্সমিশন মোডে একই সময়ে উভয় প্রান্তের দুটি ডিভাইসে একই সাথে ডাটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে সেই ডাটা ট্রান্সমিশনকে আমরা ফুল ডুপ্লেক্স মোড বলে থাকি। ফুল ডুপ্লেক্স মোড বলে থাকি। ওকে, কত দিতে পারে? ফুল ডুপ্লেক্স মোডের মধ্যে আমাদের উদাহরণ হিসেবে টেলিফোন, মোবাইল ফোন কিংবা কম্পিউটার নেটওয়ার্কের যে কমিউনিকেশন আছে এইগুলি হচ্ছে এটার উদাহরণ। এই চিত্রটা মাস্ট বি তোমাকে একটু খাতার মধ্যে প্র্যাকটিস করে নিতে হবে। ওকে, চিত্রটা উঠাবা। এবার আসো ডেটা বিতরণ বা ডেটা ডেলিভারি মোড, ঠিক আছে। প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের অধিকারের উপর তখন আমরা দিকের উপর নির্ভর করেছিলাম, আর এখন হচ্ছে প্রাপকের সংখ্যা, কয়জন প্রাপক ডেটাটা পাবে এবং ডেটা গ্রহণের অধিকার মানে কার অধিকার আছে ডেটাটা গ্রহণ করার, তার উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড বা যেটা হচ্ছে ডেটা ডেলিভারি মোডকে ভিন্ন ভিন্ন মোডে ভাগ করা যায়। বেসিক্যালি কোনো বইয়ের মধ্যে 4 প্রকার আছে, কোনো বইয়ে 3 প্রকার আছে, বাট এনসিটিভি বইয়ের মধ্যে তোমার এই 3টা প্রকারই দেওয়া আছে, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট। এই মাল্টিকাস্ট থেকে প্রচুর এমসিকিউ আসে। ওকে, দেখো এক নারীতে আসক্ত মোডকে ইউনিকাস্ট বলে। দেখো এখানে একটা ধরে নাও যে এখানে একটা পার্সন আছে, এই যে এই প্রেরক এতগুলি প্রাপক আছে, 1 2 3 4 5 এতগুলি প্রাপক থাকা সত্ত্বেও সে শুধুমাত্র একজনের কাছে ডাটাটা পাঠাইছে, ঠিক আছে, একজনের কাছে ডাটা পাঠিয়েছে, শুধুমাত্র একজনের কাছে, একটি প্রেরকের কাছে ডাটা প্রেরণ করেছে, ঠিক আছে। একটা প্রাপক বা একটা গ্রাহকের কাছে শুধুমাত্র একটি গ্রাহকের কাছে ডাটা পাঠিয়েছে। এই টাইপের ট্রান্সমিশন মোডকে ইউনিকাস্ট বলা হয়। তো দেখো যে ডাটা ট্রান্সমিশন মোডে একটি প্রেরকের কাছ থেকে, যে একজন প্রেরকের কাছ থেকে শুধুমাত্র একজন গ্রাহকই, এত গ্রাহক থাকা সত্ত্বেও শুধুমাত্র একজন গ্রাহকই ডাটা গ্রহণ করতে পারে, তাকে আমরা ইউনিকাস্ট বলে থাকি। ওকে, এটা তোমার কত দিলে দিতে পারে? ইউনিকাস্ট বলে থাকি। ওকে, এটা তোমার কত দিলে দিতে পারে? এবার আসো মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট হচ্ছে মাল্টিপল পারসনদেরকে বা মাল্টিপল গ্রাহকদেরকে সেটা ডাটা ট্রান্সফার করে থাকবে। ওকে, সামথিং লাইক দিস। এটা হচ্ছে তোমার সেই প্রেরক যে প্রেরণ করবে। দেখো এখানে গ্রাহক আছে 1 2 3 4 5টা, কিন্তু সে বেছে 2 নাম্বার, 4 নাম্বার আর 5 নাম্বার গ্রাহকের কাছে ডাটা ট্রান্সফার করলো। এরকম যখন মাল্টিপল কিছু গ্রাহকের কাছে ডাটা ট্রান্সফার করে তখন এটাকে আমরা মাল্টিকাস্ট বলে থাকি। হ্যাঁ, শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিদের কাছে ডাটা ট্রান্সফার করছে, এটা হচ্ছে আমাদের কি বলতো মাল্টিকাস্ট। যেটা ট্রান্সমিশন মোডে প্রেরক থেকে ডাটা অনুমোদিত প্রাপককে ট্রান্সফার হয় সেই ট্রান্সমিশনকে মাল্টিকাস্ট বলা হয়। সেই ট্রান্সমিশন কি বলা হয় বলতো? মাল্টিকাস্ট বলা হয়। মাল্টিকাস্টের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মাল্টিকাস্ট আমাদের এমসিকিউর জন্য। ওকে, খুব ইম্পর্টেন্ট, এটা সুপার বিপিআই, এখান থেকে প্রশ্ন আসবেই। দেখো মাল্টিকাস্ট আমাদের ব্যবহৃত হয় ভিডিও কনফারেন্সে, এমসিকিউ আকারে আসবে, গ্রুপ চ্যাটিং এ এমসিকিউ আকারে আসবে, গ্রুপ এসএমএস এ এমসিকিউ আকারে আসবে, ঠিক আছে। গ্রুপ ওয়ার্কটা থাকলেই তুমি এটাকে মাল্টিকাস্ট দিবা। গ্রুপ ওয়ার্কটা যদি থাকে তাহলে তুমি মাল্টিকাস্ট দিবা। গ্রুপ চ্যাটিং, গ্রুপ এসএমএস, গ্রুপ কল, এগুলো সব মাল্টিকাস্ট দিবা। ওকে,
এবার আসো ব্রডকাস্ট। ব্রডকাস্ট হচ্ছে সবার কাছে যেটা হচ্ছে সে ডেটা সেন্ড করে দিবে। এই যে দেখো আমাদের যে একজন প্রেরক আছে, এই প্রেরক বা সেন্ডার, তার নেটওয়ার্কে থাকা যে 5 জন ব্যক্তি ছিল, এই 5 জনের কাছে ডেটা পাঠাবে, ওর কাছে ওর কাছে ওর কাছে ওর কাছে ওর কাছে, সবার কাছে পাঠাবে। বাদ যাবে না একটা শিশু, বাদ যাবে না একটি শিশু, ঠিক আছে। তো দেখো যে ডেটা ট্রান্সমিশন মোডে শুধুমাত্র একজন প্রেরক থাকে, একজন প্রেরক থাকে, কিন্তু ট্রান্সমিশন নেটওয়ার্কে আওতাধীন সব গ্রাহক, এই যে ট্রান্সমিশন নেটওয়ার্কের আওতায় সব গ্রাহক ডেটা গ্রহণ করতে হবে, সবাই ডেটাগুলো গ্রহণ করবে, তাকে আমরা ব্রডকাস্ট মোড বলে থাকি। টিভি সম্প্রচার, সবার বাসার মধ্যে একই চ্যানেল চলে যায়, ঠিক আছে। রেডিও সম্প্রচার, সবার রেডিওতে একই ইয়া চলে যায়, হ্যাঁ। রেডিও টেলিভিশন ব্রডকাস্ট মোডের উদাহরণ, রেডিও এবং টেলিভিশন ব্রডকাস্ট মোডের উদাহরণ, ব্রডকাস্ট মোডের উদাহরণ, ওকে। সো আমরা ব্রডকাস্ট মোডও শেষ করে ফেলেছি, ওকে। এবার আসো ডেটা কমিউনিকেশন মাধ্যম, অর্থাৎ উৎস থেকে তুমি যেটা তুমি হচ্ছে ধরে নাও যে সোর্স, তুমি যে তুমি ডেটা পাঠাবা, ঠিক আছে। প্রেরক থেকে প্রাপকের মাঝখানে বা উৎস থেকে গন্তব্যের মাঝখানে যার মধ্যে দিয়ে ডেটাটা ট্রান্সফার হয় তাকে আমরা মাধ্যম বলে থাকি। এটা হতে পারে তার মাধ্যম বা তারবিহীন মাধ্যম। উৎস থেকে গন্তব্য পর্যন্ত যার মধ্যে দিয়ে তথ্য প্রবাহিত হয় তাই হচ্ছে ডেটা কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম, ওকে। কত দিবে না যদিও, এই মাধ্যম, এই দেখো মাধ্যমটাকে আলটিমেটলি মাধ্যম। তো দেখো মাধ্যমটাকে আমরা বেসিক্যালি প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে, দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গাইডেড মিডিয়া বা যেটা হচ্ছে তার মাধ্যম, ওয়্যার মাধ্যম বা কেবল মাধ্যম বা গাইডেড মিডিয়া বা তার মাধ্যম। আর এটা হচ্ছে আনগাইডেড মিডিয়া বা যেটাকে আমরা তারবিহীন মাধ্যম বলে থাকি। এটা ফ্রিকোয়েন্সি বা তরঙ্গের উপর ভিত্তি করে আলটিমেটলি চলে, ওকে। তার মাধ্যমে আমাদের আছে টেলিফোন কেবল, কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল। সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলি থেকে তোমার সৃজনশীল প্রশ্ন আসবে, টুইস্টেড পেয়ার কেবল থেকে আসবে, এবং যেটা হচ্ছে ফাইবার অপটিক কেবল থেকে তোমাদের সৃজনশীল গুলো আসবে। কোএক্সিয়াল কেবল থেকে আসতে পারে, বাট টুইস্টেড পেয়ার কেবল এবং যেটা হচ্ছে ফাইবার অপটিক কেবল, এগুলি থেকে তোমার সৃজনশীল আসবে। এই দুটো আমি ইম্পর্টেন্স এর লিস্টের মধ্যে রাখলাম, ওকে। আনগাইডেড মিডিয়া বা তারবিহীন মাধ্যমকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। আমরা আনগাইডেড মিডিয়া বা তারবিহীন মাধ্যমকে 3 ভাগে ভাগ করতে পারি। এক, রেডিও ওয়েভ। এক নাম্বার কি বলতো, রেডিও ওয়েভ। এই রেডিও ওয়েভটা যেটা হচ্ছে আমাদের 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে। এরপর 2 নাম্বার হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ, ঠিক আছে। মাইক্রোওয়েভটা আমাদের 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত হতে পারে, ওকে। 3 নাম্বার জিনিস হচ্ছে আমাদের ইনফ্রারেড। ইনফ্রারেডটা আমাদের 300 গিগাহার্টজ থেকে 400 টেরাহার্টজ পর্যন্ত হতে পারে, ঠিক আছে। ইনফ্রারেডটা আমাদের কি বলতো 300 গিগাহার্টজ থেকে 400 টেরাহার্টজ পর্যন্ত হতে পারে, ওকে। এবার আসো আমাদের মাইক্রোওয়েভকে আমরা আবার 3টা ভাগে ভাগ করতে পারি। মাইক্রোওয়েভটা আবার কি 3 ভাগে ভাগ হয়ে যায়। এক, ব্লুটুথ। ব্লুটুথটা ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরিতে ব্যবহৃত হয়, এবং এই ফ্রিকোয়েন্সি যা দাগাচ্ছি এগুলি তোমার এমসিকিউ তে আসবে, এটা তোমার এমসিকিউ তে আসবে, ওকে। এই যে ফ্রিকোয়েন্সি যেগুলো দিয়েছি বা কম্পাঙ্ক যেগুলো দিয়েছি এগুলো তোমার এইচএসসি এক্সামে এমসিকিউ আকারে আসবে, এটা এমসিকিউ আকারে আসবে, বুঝতে পেরেছো। ব্লুটুথ ডাব্লিউ প্যান তৈরি করার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, এটা তোমার এমসিকিউ তে আসবে। এই জিনিসটা তোমার এমসিকিউ তে আসবেই, 100% আসবে। ব্লুটুথের ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.4 থেকে 2.45 গিগাহার্টজ, এটা তোমার এমসিকিউ তে আসবেই, ওকে। এরপর আসো ওয়াইফাইটা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরিতে ব্যবহৃত হয়, এবং এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.4 থেকে 5 গিগাহার্টজ, ঠিক আছে। এটা কি বলতো ফ্রিকোয়েন্সি, এবং এটা এমসিকিউ তে আসবেই। এরপর আসো ওয়াইম্যাক্স, এটা ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তৈরিতে ব্যবহৃত হয়, এমসিকিউ তে আসবে, ঠিক আছে। এবং এর ফ্রিকোয়েন্সি দেখো 2 থেকে 66 গিগাহার্টজ পর্যন্ত হতে পারে, এটাও তোমার এমসিকিউ তে আসবে, ওকে। এখানে এই চার্ট থেকে তুমি কল্পনা করতে হবে না কোন কোন জিনিসগুলো তোমার পরীক্ষায় দিবে। তোমার পরীক্ষায় দিতে পারে রেডিও ওয়েভ এবং মাইক্রোওয়েভের মাঝখানে পার্থক্য, এইচএসসি পরীক্ষায় গরুগা বা ঘোড়াগতে দিবে, ওকে। কিংবা তোমাকে বলবে যে টুইস্টেড পেয়ার কেবল ব্যাখ্যা করতে, ফাইবার অপটিক কেবল ব্যাখ্যা করতে, ওকে। গরুগা ঘোড়াগতে এভাবে দিয়ে দিবে। এরপর যেটা হচ্ছে এখান থেকে তোমাকে প্রশ্ন, অর্থাৎ এই জায়গার মধ্যে অনেক প্রশ্ন আছে, হ্যাঁ। তোমাকে বলবে যে ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর মধ্যে কোনটা উত্তম, ঠিক আছে, এগুলো ব্যাখ্যা করতে, ওকে। এইখান থেকেই 3-4টা সৃজনশীল কোনো না কোনো বোর্ডে দিয়ে দিবে, ওকে, বিভিন্ন বোর্ডে দিয়ে দিবে, ওকে। এখন আসো আমরা মাধ্যমের মধ্যে, তার মাধ্যমের মধ্যে যে টুইস্টেড পেয়ার কেবল মাধ্যম আছে, কোএক্সিয়াল মাধ্যম আছে, তারপর হচ্ছে ফাইবার অপটিক মাধ্যম আছে, এগুলো নিয়ে আলোচনা করি। নাও টুইস্টেড পেয়ার কেবল, মিস্টার টুইস্ট চিপসের নাম তো শুনেছো, একটার সাথে আরেকটা এরকম কি প্যাচানো থাকে। ইন দ্য সেম ওয়ে এই টুইস্টেড পেয়ার কেবলও একটা তারের সাথে আরেকটা তার প্যাচা তৈরি করা হয়, ঠিক আছে। দেখো দুটি পরিবাহী তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়, এই টুইস্টেড পেয়ার কেবলটা দুই ধরনের হতে পারে। কয় ধরনের হতে পারে বলতো? দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল বা ইউটিপি, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। আর একটা হচ্ছে আমাদের শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, যেটাকে আমরা এসটিপি, শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল বলে থাকি। এই যে দেখো এখানে কি করেছে আমাদের, এই যে 1 জোড়া তার, 2 জোড়া তার, 3 জোড়া তার, 4 জোড়া তার ইউজ হয়েছে। তো আমাদের এখানে কয় জোড়া তার ইউজ হয়? 4 জোড়া তার ইউজ হয়, 4 জোড়া তার ইউজ হয়। এবং এই 4 জোড়া তারের মধ্যে একটা নীল, একটা যেটা হচ্ছে কমলা, আর একটা হচ্ছে বাদামি, আর একটা কি বলতো সবুজ। এই যে আমাদের নীলের সাথে একটা সাদা কমন তার ইউজ করা হয়, এই যে কমলার সাথে একটা তার সাদা ইউজ করা হয়, বাদামির সাথে সাদা তার একটা ইউজ করা হয়, সবুজের সাথে একটা সাদা তার ইউজ করা হয়। এই যে প্রত্যেকটা নীল, কমলা, বাদামি, সবুজ এর বিষয়ে যে আমরা কমন একটা তার ইউজ করেছি, এটা কোনটা বলতো? কমন তারটা হচ্ছে আমাদের সাদা। কমন তার কোনটা বলতো? কমন তার হচ্ছে আমাদের সাদা তার। সাদা তারটাই হচ্ছে আমাদের কমন তার। সাদা তারটাই হচ্ছে কি বলতো আমাদের কমন তার। কমন তার কোনটা বলতো? সাদা তার।
সাদা তারটা হচ্ছে আমাদের কমন তার। এখানে এই দেখো এরা কি একটু কাভার ছাড়া আছে, আর এখানে এরা হচ্ছে সিলভার একটা কাভার দেওয়া আছে। যেহেতু তারা কাভার ছাড়া তাই ওদেরকে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল বা ইউটিপি ডাকা হয়। আর যেহেতু তারা কাভার দিয়ে আবৃত তাই ওদেরকে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল বলা হয়। ওকে, এই চিত্রগুলি তোমাকে খাতায় আঁকতে হবে। এগুলো পরীক্ষা আসলে তুমি খাতার মধ্যে চিত্রগুলি দিয়ে দিবে, খাতায় তুমি চিত্র দিবে, খাতায় চিত্র দিবে। খাতায় কি দিবে বলতো? খাতায় চিত্র তোমাকে দিতেই হবে। ওকে, তো দেখো প্রতি জোড়া তারে একটি কমন রঙের সাদা রং, ঠিক আছে, এই সাদা রং এবং অন্য তারটি ভিন্ন রং যেমন হচ্ছে নীল, সবুজ, কমলা, বাদামি, ঠিক আছে, তার পরস্পর তারা পেঁচানো অবস্থা থাকে। প্রতি জোড়া তার পৃথক পৃথক অপরিবাহী আবরণে আবৃত থাকে। এই জায়গাটা তোমার জন্য এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, কমন রঙের তার কোনটা? সাদা। এমসিকিউ তো অলরেডি আসছে। এই ধরনের কেবল ব্যবহার করে 100 মিটারের বেশি দূরত্বে কোনো ডাটা প্রেরণ করা যায় না। তো রেঞ্জ কত বলতো? রেঞ্জ হচ্ছে আমাদের 100 মিটার। রেঞ্জ হচ্ছে আমাদের 100 মিটার। রেঞ্জ কত বলতো? রেঞ্জ হচ্ছে আমাদের 100 মিটার। রেঞ্জ কত বলতো? রেঞ্জ হচ্ছে আমাদের 100 মিটার। ওকে, এটা হচ্ছে স্টার মার্ক দিলাম। এবং এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়? এটা হচ্ছে সুপার ভিভিআই। এটা দিয়ে তোমার সৃজনশীল প্রশ্ন আসবে। এটা দিয়ে তোমার সৃজনশীল প্রশ্ন আসবে। এটা দিয়ে তোমার সৃজনশীল প্রশ্ন আসবে। এটা সবচেয়ে কম দামি তার, ঠিক আছে, সবচেয়ে কম দামি, সবচেয়ে কম দামি, ঠিক আছে, সবচেয়ে কম দামি। তোমার বইয়ের মধ্যে যতগুলো তার নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে সবচেয়ে কম দামি তার হচ্ছে এটা। এটা বাসা, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো জিনিসটা? বাসা, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে টুইস্টেড পেয়ার কেবলটাকে ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো? সো এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। ওকে, এই লাইনটা। এবার আসো কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল এটা যেটা হচ্ছে বেসিক্যালি এরকম একটা ভিতরে একটা তার থাকে, তামার তার। এটার উপর আমাদের একটা যেটা হচ্ছে বলা যেতে পারে যে সাদা আবরণ থাকে। এইদিকে চিত্রটা আছে, হ্যাঁ, এই যে এটার উপর একটা সাদা আবরণ থাকে, এর উপর যেটা হচ্ছে একটা ফয়েল শিল্ড থাকে। ওকে, দেন যেটা হচ্ছে এটার উপর একটা তারের জালি থাকে। দেন তার উপর আরেকটা যেটা হচ্ছে আবরণ থাকে। বাই দ্য ওয়ে, তো দেখো এখানে যেটা হচ্ছে আমি কয়েকগুলি জিনিস আঁকছি। এই যে একটা স্তর, বেশি স্তর রেখে ফেললাম না? ঠিকই আছে, ঠিক আছে। তো দেখো এই যে দেখো একটা তার, চিকন একটা তার, এর উপর একটা যেটা হচ্ছে অপরিবাহী একটা সাদা অংশ আছে, এর উপর একটা যেটা হচ্ছে একটা ফয়েলের স্তর আছে, এটার উপর একটা তামার জালি আছে, এটার উপর একটা যেটা হচ্ছে সাদা কাভার আছে বা যেটা একটা রাবারের কাভার আছে। এগুলো প্রত্যেকটা একই অক্ষ, এক অক্ষ বরাবর আছে, একই অক্ষ বরাবর আছে দেখে দেখে কোএক্সিয়াল কেবল ডাকা হয় বা অ্যাক্সিয়াল। অ্যাক্সিয়াল বেস অ্যাক্সিস শব্দের অর্থ হচ্ছে অক্ষ, এখান থেকে অ্যাক্সিয়াল করা হয়েছে। বুঝতে পেরেছো জিনিসটা? সো এটা একটু মাথায় রাখো, চিত্রটা এরকম দিতে পারো। হ্যাঁ, বলতে পারো যে এটা হচ্ছে তামার অংশ, এটা হচ্ছে আমাদের অপরিবাহী অংশটা, এটা হচ্ছে আমাদের একটা কি বলে এই যে কি বলে এটাকে, ফয়েল শিল্ড, এটা হচ্ছে তারের জালি আবরণ, এটা হচ্ছে প্লাস্টিকের বাইরের আবরণটা, এইভাবে বলতে পারো। ওকে, সো এইটা থেকেও তোমার কিন্তু প্রশ্ন আসে। এবং এটা আমাদের তোমাদের প্রত্যেকের বাসায় ডিশ আছে, ঠিক আছে, ডিশ টিভি। হুম, ডিশ টিভি, এই ডিশ টিভি নেটওয়ার্ক যেগুলো আছে বা কেবল টিভি নেটওয়ার্ক যেগুলো আছে ওগুলোর জন্য যে তোমার তারটা ইউজ করেছে, ওই তারটা হচ্ছে তোমার কোএক্সিয়াল কেবল। ওকে, টিভি নেটওয়ার্কে ইউজ করা হয়। ওকে, সো কোএক্সিয়াল কেবল তামা বা কপার নিমিত্ত মূলত 3টি স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট বলতো? 3 স্তর বিশিষ্ট কেবল। কেন্দ্রস্থলে একটি শক্ত তার, এই কেন্দ্রস্থলে সবচেয়ে একটা শক্ত তার থাকে, তামার তার থাকে, ঠিক আছে, যেটা কিনা কন্ডাক্টর বা পরিবাহী, এবং এটাকে ঘিরে থাকে একটা প্লাস্টিকের আবরণ, ঠিক আছে, প্লাস্টিকের একটা অপরিবাহী স্তর থাকে, এবং এই স্তরকে ঘিরে, এই স্তরটাকে ঘিরে আবার একটা তামার তারের জাল বা শিল্ড থাকে। ওকে, বুঝতে পেরেছো জিনিসটা? সো ডিজিটাল এবং অ্যানালগ উভয় ধরনের ডেটা এই কেবলের মাধ্যমে প্রেরণ করা যায়। এটা তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। চিত্রটা কিন্তু প্রত্যেকে দিবে, চিত্রটা কিন্তু প্রত্যেকে দিবে। ডিজিটাল এবং অ্যানালগ উভয় ধরনের ডেটা এই কেবলের মধ্যে দিয়ে কি করা যায়? প্রেরণ করা যায়, প্রেরণ করা যায়, প্রেরণ করা যায়। বুঝতে পেরেছো? কোএক্সিয়াল কেবল দেখো 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 কোথায় কোথায় ইউজ করা হয়। কোএক্সিয়াল কেবলটা আমাদের কেবল টিভি নেটওয়ার্কে ইউজ করা হয়। এটা তোমার এমসিকিউর জন্য সুপার ইম্পর্টেন্ট। এটা তোমার এমসিকিউর জন্য সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট একটা জিনিস। কেবল টিভি নেটওয়ার্কের জন্য আমরা কি ইউজ করে থাকি? এই কোএক্সিয়াল কেবলটাকে ইউজ করে থাকি, ঠিক আছে। এবং বৈজ্ঞানিক গবেষণা ল্যাবরেটরিতে, বৈজ্ঞানিক গবেষণা কোথায়? ল্যাবরেটরিতে আমরা ব্যাপকভাবে এই কোএক্সিয়াল কেবলটাকে ইউজ করে থাকি। আমরা কেবল টিভি নেটওয়ার্কে এবং বৈজ্ঞানিক গবেষণা ল্যাবরেটরিতে আমরা কোএক্সিয়াল কেবল ব্যবহার করে থাকি। এই কোএক্সিয়াল কেবলটা দুই ধরনের হয়ে থাকে, একটাকে বলা হয় থিন নেট আর একটাকে বলা হয় থিক নেট। ওকে, এবার আসো এই বেসিক্যালি এখান থেকে এমসিকিউ আসে, ঠিক আছে। এই যে থিন নেট হচ্ছে, থিন হচ্ছে পাতলা অর্থাৎ হালকা, এবং নমনীয়তা, যে হালকা হয় সে নমনীয় হয়, এবং তার তার নামটা এই যে এই নামে পরিচিত। এটা তোমার এমসিকিউতে আসবে, এটা তোমার এমসিকিউতে আসবে। থিন নেট যেটা আছে সে হালকা এবং নমনীয় হয়, এবং যেটা হচ্ছে তার নাম কি, আরেকটা নাম কি, 10^2, ঠিক আছে। এবং এই রেঞ্জ, এই যেটা হচ্ছে 185 মিটার দূরত্ব পর্যন্ত 10 মেগাবিট পার সেকেন্ড হারে, বা যেটা হচ্ছে তোমার 10 এমবিপিএস করে ডেটা ট্রান্সফার করতে পারে, 10 এমবিপিএস করে ডেটা ট্রান্সফার করতে পারে। তো আমরা কোএক্সিয়াল কেবলকে কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে থিন নেট, একটা হচ্ছে থিক নেট। থিন নেট যেটা আছে এর হালকা এবং নমনীয়তার, এবং এর আরেক নাম হচ্ছে 10^2। এটা তোমার এমসিকিউতে আসবে। এর সর্বোচ্চ গতি কত বলতো? সর্বোচ্চ 185 মিটার পর্যন্ত 10 এমবিপিএস করে ডেটা ট্রান্সফার করতে হবে। আর একটা হচ্ছে থিক নেট। থিক নেট হচ্ছে তোমার একটু ভারী, ঠিক আছে।
থিকনেসটা ভারী এবং নন ফ্লেক্সিবল, যে ভারী হয় সে একটু ফ্লেক্সিবল হয় না, নন ফ্লেক্সিবল হয়। এই তারটা 10 বেস 5 নামে পরিচিত, ঠিক আছে। এর সাহায্যে 500 মিটার, সর্বোচ্চ 500 মিটার দূরত্বে 10 মেগাবিট পার সেকেন্ড করে ডাটা ট্রান্সফার করা পসিবল। ওকে, এটা হচ্ছে কোএক্সিয়াল কেবলের ব্যাখ্যা। এবার আসলে ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবলের যে কনসেপ্টটা আছে, এটা একটা কাঁচের তন্তু থাকে, ফাইবার থাকে, বা যেটা হচ্ছে আমরা কাঁচের তন্তু রাখতে পারি। তো দেখো, ফাইবার অপটিক কেবল বিশেষভাবে পরিশুদ্ধ কাচের তৈরি অত্যন্ত সূক্ষ্ম তন্তু। যদিও বিশেষায়িত কাজের জন্য প্লাস্টিক বা অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে ফাইবার অপটিক কেবলও পাওয়া যায়, ঠিক আছে। সো ফাইবার অপটিক কেবল কি, তোমাকে যদি বলে তাহলে কি বলবা? তুমি বলবা যে যেই কেবলটি বিশেষভাবে পরিশুদ্ধ কাচের তৈরি অত্যন্ত সূক্ষ্ম তন্তু এবং যার সাহায্যে আমরা ডেটা ট্রান্সফার করতে পারি, সেটা হচ্ছে আমাদের ফাইবার অপটিক কেবল। আসলে ফাইবার অপটিক কেবলটার মধ্যে দিয়ে আলোর মাধ্যমে ডেটা ট্রান্সফার হয়। সো এই ধরনের যেটা প্লাস্টিকের সূক্ষ্ম তন্তু, এটা আরো চিকন ছোট্ট পাতলা হয়, আমরা একটু বড় করে দেখিয়েছি, হ্যাঁ। তো এইটার মধ্যে দিয়ে আলোটা এমনি করে এসে ঢুকে, ঠিক আছে, ঢুকলো। ঢুকার পর এই যে আলো ঢুকেছে না এখান দিয়ে, ঢুকার পর সে এই দেয়ালে বাড়ি খায়, এখানে রিফ্লেক্ট হয়ে এখানে আসে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে এখানে আসে। আবার এখানে বাড়ি যে খায়, বাড়ি খায় যেটা হচ্ছে এখান থেকে এখানে পুনরাবৃত্তি প্রতিফলন হয়ে এখানে যায়। আবার বাড়ি খায়, বাড়ি খায় এখান থেকে এখানে এসে বাড়ি খায়, আবার এখানে বাড়ি খায়, এখানে বাড়ি খায়, ওকে, এই জায়গায় বাড়ি খায়, এন্ড এভাবে করে আমাদের যেটা হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছে যায়। অর্থাৎ আলো পুনরাবৃত্তি প্রতিফলনের মাধ্যমে, আলো পুনরাবৃত্তি প্রতিফলনের মাধ্যমে আমাদের এই ফাইবার অপটিক কেবলটা কাজ করে থাকে, ঠিক আছে, এভাবে ডাটা ট্রান্সফার করে থাকে। সেই ফাইবার অপটিক কেবলের আমাদের বেসিক্যালি দেখো 4টা স্তর আছে, খুব ইজি। আমাদের প্রথম যে অংশটা থাকে, ভিতরের অংশটা, এটাকে আমরা কোর ডাকি, ঠিক আছে, কোর ডাকি। এই কোরকে ঘিরে রাখে হচ্ছে আমাদের ক্ল্যাডিং নামের একটা অংশ, ঠিক আছে, কি ক্ল্যাডিং নামের একটা অংশ, ক্ল্যাডিং। ওকে, এই ক্ল্যাডিং কে আবার ঘিরে রাখে আমাদের বাফার নামের একটা অংশ, ঠিক আছে, বাফার। এই বাফারকে ঘিরে সর্বশেষ বাহিরের স্তরটা নাম হচ্ছে তোমার জ্যাকেট। ওকে, বুঝতে পেরেছো? দেখো, আমাদের ফাইবার অপটিক কেবলের ভিতরে একবারে সবচেয়ে ভিতরের অংশটা যেটা থাকে ওটাকে আমরা কোর ডাকি, এরপরের অংশ উপরে বাইরের একটু অংশটাকে ক্ল্যাডিং ডাকি, এর উপরে অংশটাকে বাফার ডাকি, এরপরে অংশটাকে জ্যাকেট ডাকি। সো এটা এইচএসসি এক্সামে আসবে, এইচএসসি তে এটা আসবে, চিত্রটা দিও, ঠিক আছে, এইচএসসি তে এটা আসবে, চিত্রটা দিও, চিত্র দিতে ভুল করো না, ঠিক আছে। তোমাকে এভাবে প্রশ্ন করতে পারে খতে, বিদ্যুৎ ও চুম্বক প্রভাব মুক্ত কেবলটি ব্যাখ্যা করো, সেটা হচ্ছে তোমার ফাইবার অপটিক কেবল। এটাকে ব্যাখ্যা করবা, ফাইবার অপটিক কেবলকে ব্যাখ্যা করবা। ওকে, বুঝতে পেরেছো? সো এটা কিন্তু তোমার গরু গতে আসবে, খতে আসবে, বিভিন্ন বোর্ডে বিভিন্ন ভাবে আসবে। ওকে, সো এই ফাইবার যেটা হচ্ছে, ফাইবারের মোডকে আমরা যেটা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিঙ্গেল মোডের ফাইবার আছে, আর একটা হচ্ছে মাল্টি মোডের ফাইবার আছে। ফাইবার অপটিক কেবলের যে ব্যাস আছে, ব্যাস গুলো হচ্ছে তোমার 150 মাইক্রনের মতো হয়ে থাকে, ঠিক আছে। ফাইবারের কোরের ব্যাস, ঠিক আছে, ফাইবারের কোরের ব্যাস, কোর কোর একটা ভিতরের যে অংশটা আছে, ঠিক আছে, তারের ব্যাস না, তার যেটা হচ্ছে তোমার 150 মাইক্রন মতো হয়ে থাকে। আর যেটা হচ্ছে কোর, ভিতরে একবার ছোট চিকন অংশটা যেটা আছে, ওইটার ব্যাস 8 থেকে 100 মাইক্রন পর্যন্ত হতে পারে, ঠিক আছে, 8 থেকে 100 মাইক্রন পর্যন্ত হতে পারে। কোরের ব্যাস যখন 8 থেকে 12 মাইক্রন হয়, তখন আমরা সেটাকে সিঙ্গেল মোড ফাইবার বলে থাকি, সিঙ্গেল মোড ফাইবার বলে থাকি। এবং যেটা হচ্ছে 8 থেকে 12 মাইক্রন মানে হচ্ছে অনেক সূক্ষ্ম, অনেক চিকন, এবং এটার মধ্যে তুমি একটাই যেটা হচ্ছে লাইন পাঠাতে পারবা, বা যেটা হচ্ছে একটা মাত্র তুমি যেটা হচ্ছে সিঙ্গেল একটা যেটা হচ্ছে লাইন পাঠাতে পারবা, বা একটা রে পাঠাতে পারবা। ওকে, কিন্তু আমাদের ফাইবারের কোরের ব্যাস যদি 50 থেকে 100 মাইক্রনের মতো হয়, তাহলে অসংখ্য মোড যেতে পারে, ঠিক আছে। আর এটাকে আমরা মাল্টি মোড ফাইবার বলে থাকি। ধরে নাও যে তুমি এই যে 50 থেকে 100 মানে বুঝো কত মোটা করে দিয়েছো ব্যাসটাকে, যত বেশি মোটা করে দিয়েছো ব্যাসটাকে, তো তার মধ্যে অনেক বেশি কি যেতে হবে, মোড বা যেটা হচ্ছে রে যেতে পারবে, অনেক বেশি রে যেতে পারছে। দেখছো এখান থেকে কিভাবে কিভাবে ঢুকেছে, এভাবে অনেকগুলো রে ঢুকেছে। এই যে দেখো, এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে চতুর্দিক দিয়ে ঢুকেছে, এগুলো এখান থেকে এখানে বাড়ি খাচ্ছে, ঠিক আছে, যেমনি পারছে এমনি করে বাড়ি খেয়ে যাচ্ছে, মাল্টিমোড, ঠিক আছে, এটা হচ্ছে মাল্টিমোড। ওকে, মাল্টিমোড, সিঙ্গেল মোড, মাল্টিমোড ডেসক্রাইব করলাম। সো আমাদের ফাইবার অপটিক কেবল শেষ। আমাদের দ্য মোস্ট ইম্পর্টেন্ট দুইটা জিনিস হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল থেকে প্রশ্ন আসবে, আর যেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল থেকে আসতে পারে, না আসতে পারে জানি না। ফাইবার অপটিক কেবল থেকে তোমার মাস্ট প্রশ্ন আসবে। ওকে, আমাদের তার মাধ্যম শেষ হয়ে গেল। এবার আসো আমরা তার বিহীন মাধ্যমে চলে যাই। কোথায় যাব? তার বিহীন মাধ্যমে চলে যাই। সো তার মাধ্যম ছাড়া যখন প্রেরক থেকে প্রাপকের মধ্যে ডেটা ট্রান্সফার করা হয়, তখন সেই মাধ্যমটাকে আমরা তারবিহীন মাধ্যম বা ওয়্যারলেস মাধ্যম বলে থাকি। তারবিহীন মাধ্যম বা কি বলে থাকি বলতো? ওয়্যারলেস মাধ্যম বলে থাকি। এটা তোমার কতে আসতে পারে। ওকে, সো আমাদের তারবিহীন মাধ্যমে রেডিও ওয়েভ এবং যেটা হচ্ছে তোমার মাইক্রোওয়েভ, এই দুটো নিয়ে পড়াশোনা করবো। তারবিহীন মাধ্যমে আমাদের কি ছিল? রেডিও ওয়েভ এবং মাইক্রোওয়েভ। সো রেডিও ওয়েভটা হচ্ছে 3 কিলো হার্টজ থেকে 300 গিগা হার্টজ এর মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক যে স্পেকট্রাম আছে, ঠিক আছে, সেটাকে আমরা রেডিও ওয়েভ বলে থাকি। সেটাকে আমরা কি বলে থাকি? রেডিও ওয়েভ বলে থাকি। কতে আসতে পারে, নট অনলি ক, এমসিকিউ তেও তোমার আসতে পারে। এটা হচ্ছে সেই রেডিও ওয়েভের যুগান্তকারী প্রশ্ন। এবং এই চিত্র, ঠিক আছে, চিত্র, এবং এই চিত্রটা দিয়ে তোমার এইচএসসি পরীক্ষায় গত বছরই মেবি প্রশ্ন এসেছিল, সেম চিত্রটা দিয়ে, হ্যাঁ, পোলাপান পারে নাই। সো রেডিও ওয়েভ যেটা হয়, ধরে নাও যে এই যে ওয়েভ বা ঢেউগুলো, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যগুলো, যেটা হচ্ছে তোমার তরঙ্গগুলো, ঠিক আছে, এরকম তুমি দেখতে পাচ্ছ যে এরকম এরকম বাড়ি খেয়ে আসছে, মানে এখান থেকে যাত্রা শুরু করেছে, আবার বাড়ি খেয়ে এরকম ঘুরে ঘুরে বা যাত্রা খেয়ে আবার বাড়ি খেয়ে নিচে আসছে।
সো আমাদের বায়োমন্ডলে অনেকগুলো স্তর আছে, তার মধ্যে একটা স্তর আছে আয়নোস্ফিয়ার। সো রেডিও ওয়েভে যেটা হয়, যেখান থেকে ট্রান্সমিট হচ্ছে ডাটাটা, সে যেটা হচ্ছে আয়নোস্ফিয়ারে বাড়ি খেয়ে আবার ভূমিতে আসে, আবার বাড়ি খেয়ে আয়নোস্ফিয়ারে যায়, আবার বাড়ি খেয়ে ভূমিতে এসে পড়ে। এইভাবে সে যেটা হচ্ছে বাড়ি খেয়ে খেয়ে ঢেউ ঢেউ বাড়ি খেয়ে খেয়ে আয়নোস্ফিয়ারে বাড়ি খেয়ে খেয়ে সুন্দর করে এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে ট্রান্সফার হতে থাকে। ওকে, সো সে যেটা হচ্ছে আয়নোস্ফিয়ার ভেদ করতে পারে না, ঠিক আছে, রেডিও ওয়েভ। বুঝতে পেরেছো? তো এই যে দেখো এখানে আমাদের এখানে একটা ট্রান্সমিটার অ্যান্টেনা আছে যেখান থেকে ডাটা ট্রান্সমিট হচ্ছে বা ছড়িয়ে যাচ্ছে। সো যখন এই রেডিও ওয়েভের মাধ্যমে ডাটাটা এইভাবে ট্রান্সমিট হচ্ছে ওয়েভ আকারে, তখন সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার, বায়ুমণ্ডলে আয়নোস্ফিয়ার বাড়ি খেয়ে আবার ভূপৃষ্ঠে পতিত হচ্ছে, আবার যেটা হচ্ছে উপরে উঠছে বা আয়নোস্ফিয়ার বাড়ি খেয়ে সুন্দর করে সেভাবে করে যেতেই থাকছে। তো যার ফলে আলটিমেটলি আমাদের পৃথিবীতেই দিন শেষে ব্যাক হয়ে আসছে, আয়নোস্ফিয়ার ভেদ করে না যেতে পেরে পৃথিবী বারবার কি হচ্ছে, ভেদ হয়ে আসছে। এইভাবে আমরা রিসিভার অ্যান্টেনা পর্যন্ত এই সিগন্যালটাকে পৌঁছে দিতে পারছি। এভাবে রেডিও ওয়েভটা কাজ করে থাকে। সো রেডিও ওয়েভের চিত্র দিবে, ঠিক আছে, ব্যাখ্যা করবে এভাবে কিভাবে কাজ করে, ফুল মার্কস পাবে। মাইক্রোওয়েভ, সো মাইক্রোওয়েভটা দেখো 300 মেগাহার্টজ হতে 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে আমরা মাইক্রোওয়েভ বা যেটা হচ্ছে মাইক্রোওয়েভ বলে থাকি। ওকে, মাইক্রোওয়েভ বলে থাকি। সো এটা তোমার কতে আসতে পারে, ইভেন যেটা হচ্ছে এটা এমসিকিউ আকারেও তোমাকে দিতে পারে, কত মানে যেটা হচ্ছে কত ফ্রিকোয়েন্সি কত। এই মাইক্রোওয়েভকে আমরা দুই ধরনের হয়ে থাকে, মাইক্রোওয়েভ দুই ধরনের হয়ে থাকে। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, এই টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভটা আমাদের ভূপৃষ্ঠে, ঠিক আছে, আমাদের নরমাল ভূপৃষ্ঠে মাইক্রোওয়েভ সংযোগ। আর যেটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ, এই স্যাটেলাইট মাইক্রোওয়েভটা হচ্ছে তোমার যেটা হচ্ছে ভূ উপগ্রহের, মানে যেটা হচ্ছে আকাশে মহাকাশের জন্য এই মাইক্রোওয়েভ সংযোগটাকে ইউজ করা হয়। ওকে, সো আমাদের টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ নিয়ে আমি আলোচনা করবো না, তোমার বইয়ে থেকে একটু দেখে নিও, ঠিক আছে, হালকা করে, এখান থেকে প্রশ্ন তেমন আসে না। বাট এই স্যাটেলাইট মাইক্রোওয়েভ থেকে অনেক বেশি প্রশ্ন আসে। স্যাটেলাইট মাইক্রোওয়েভ আমাদের রেডিও ওয়েভে কি হয় জানো, আয়নস বায়ুমণ্ডলের একটা স্তর পর্যন্তই সে সীমাবদ্ধ থাকে, ঠিক আছে, অর্থাৎ যেটা হচ্ছে আয়নোস্ফিয়ারে বাড়ি খেয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। কিন্তু এই স্যাটেলাইট মাইক্রোওয়েভটা আয়নোস্ফিয়ার ভেদ করে মহাকাশ পর্যন্ত চলে যেতে পারে এই ওয়েভটা। বুঝতে পেরেছো? দেখো মাইক্রোওয়েভ বায়ুমণ্ডলের স্যাটেলাইট মাইক্রোওয়েভ আর কি বায়ুমণ্ডলে আয়নোস্ফিয়ার ভেদ করে যেতে পারে, আসতে পারে বলে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মাইক্রোওয়েভের সিগন্যাল আদান প্রদান করা শুরু হয়, ঠিক আছে। এই যে তোমরা যে বলো মাইক্রোওয়েভ মানে যেটা স্যাটেলাইটের সাথে আমরা কিভাবে কমিউনিকেশন করে থাকি, ডিশ টিভি গুলি কিভাবে স্যাটেলাইটের সাথে কমিউনিকেশন করে থাকে, বা ইন্টারনেট ইউজ করছি কিভাবে কি হচ্ছে, এগুলো সব যেটা হচ্ছে তোমার এই যে স্যাটেলাইট মাইক্রোওয়েভ, ঠিক আছে, সব ভেদ করে সুন্দর করে স্যাটেলাইটে চলে যায়, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়, ঠিক আছে, সবকিছু কৃত্রিম উপগ্রহের মাধ্যমে হয়ে থাকে। ওকে, একটি স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে প্রায়, এই জায়গাটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোন একটা বোর্ডে আসবে, ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার ঊর্ধ্বাকাশে স্থাপিত করা হলে সেটি জিও স্টেশনারি হয়ে যায়, ঠিক আছে। সো তোমাকে প্রশ্ন করতে পারে জিও স্টেশনারি স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উপরে তোমার স্থাপন করা হয়, 36,000 কিলোমিটার উপরে এটাকে স্থাপন করা হয়। সো এটা তো বুঝতে পেরেছো। আমাদের যেটা হচ্ছে বঙ্গবন্ধু 1 একটি জিও স্টেশনারি স্যাটেলাইট, ঠিক আছে, এটা তুমি একটু উঠায় রাখো। সো এই যে স্যাটেলাইটের ব্যবহার, এখান থেকে তোমার এমসিকিউ আসবে, এখান থেকে তোমার এমসিকিউ আসবে, এবং এটা তোমাকে সিকিউ তে মোটামুটি এখান থেকে অনেক কথাবার্তা লিখতে হবে, এখান থেকে কিন্তু তোমার প্রশ্ন আসবে, ঠিক আছে। রেডিও ওয়েভের জন্য তোমাকে মাস্ট চিত্রটা দিতে হবে, রেডিও ওয়েভ থেকে প্রশ্ন আসলে তুমি চিত্র দিবা, মার্কস পাবা ভালো। আর যে চিত্র না দাও তাহলে মার্কস তুমি খুবই খারাপ পাবা, বলার মতো না। ওকে, বিশ্বব্যাপী টিভি চ্যানেলগুলো সরাসরি সম্প্রচারের জন্য আমাদের স্যাটেলাইট মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। প্রতিরক্ষা বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করা এবং আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণের জন্য স্যাটেলাইট মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো জিনিসটা? এগুলি তোমার জন্য এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, ওকে ডান, আমাদের যেটা হচ্ছে সবকিছু শেষ। এবার এই মাইক্রোওয়েভকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম মাইক্রোওয়েভকে আমরা 3টা সেগমেন্টে ভাগ করেছিলাম, একটা হচ্ছে ব্লুটুথ, একটা হচ্ছে ওয়াইফাই, একটা হচ্ছে ওয়াইম্যাক্স। এগুলি খুবই ইম্পর্টেন্ট। তোমাকে ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সটা আমি স্টার দিচ্ছি, বিশেষত আমি ওয়াইফাইটার মধ্যে ইয়া দিচ্ছি, এটা থেকে প্রশ্ন অনেক বেশি আসে, ওয়াইফাই থেকে প্রশ্ন অনেক বেশি আসে, অনেক বেশি আসে। এখানে একটা চার্ট দেখতে পাচ্ছ, এই চার্টের থেকে এমসিকিউ একটা হলেও আসবে, এই চার্টটার থেকে একটা হলেও এমসিকিউ আসবে। সো দেখো আমাদের ব্লুটুথের একটা স্ট্যান্ডার্ড আছে IEEE 802.15, এটার মান মনে রাখতে হবে তোমাকে। ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হচ্ছে 802.11, ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.16। এই স্ট্যান্ডার্ড গুলোর মানগুলো মনে রাখতে হবে, এগুলো তোমার এমসিকিউ তে আসবে। ওকে, এরপর ব্লুটুথের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক দেখো 2.4 থেকে 2.45 গিগাহার্টজ, মাস্ট বি এমসিকিউ আকারে আসবে, অলরেডি আয়সা পড়েছে, ঠিক আছে। আর ওয়াইফাই এর যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.4 থেকে 5 গিগাহার্টজ, ওয়াইম্যাক্স এর ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার 2 থেকে 6 মেগা যেটা হচ্ছে গিগাহার্টজ, ঠিক আছে, এগুলো এমসিকিউ আকারে আসবে। এই স্পিড এমপিএস এগুলো তেমন একটা লাগবে না তোমার। ব্লুটুথের রেঞ্জ হচ্ছে 3 থেকে 10 মিটার, এমসিকিউ আকারে অলরেডি এসে পড়েছে, কিন্তু 3 থেকে 10 মিটার যেটা এমসিকিউ আকারে এসে পড়েছে। ওয়াইফাই এর রেঞ্জটা তোমাকে মনে রাখতে হবে, ওয়াইম্যাক্স এর রেঞ্জ যেটা আছে 10 কিলোমিটার থেকে 50 কিলোমিটার মনে রাখতে হবে। ব্লুটুথ ব্যবহার করে তুমি ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে পারবে, ওয়াইফাই ইউজ করে তুমি ওয়্যারলেস পার্সোনাল লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে হবে, ওয়াইম্যাক্স ইউজ করে তুমি ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে হবে। এই চার্টটা থেকে একটা এমসিকিউ আসবে, ঠিক আছে, 1 এমসিকিউ কনফার্ম। এই চার্ট যে পড়বে এখান থেকে একটা এমসিকিউ 3-4টা বোর্ডের মধ্যে এসেই যাবে। ওকে, প্যারা নিও না।
এবার আসলে আমরা ব্লুটুথ নিয়ে কথা বলতে পারি। ব্লুটুথ আমরা আমাদের পার্সোনাল কাজে ইউজ করি, ছবি টবি শেয়ার করার জন্য স্বল্প দূরত্বে। হ্যাঁ, ওয়্যারলেস নেটওয়ার্কিং জগতে ব্লুটুথ হচ্ছে এমন একটি পদ্ধতি যা স্বল্প দূরত্বে তারবিহীন ভাবে দুইটি ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করে থাকে। ঠিক আছে, ব্লুটুথ কি এটা আসলে এইভাবে দিয়ে দিও। সাধারণত ল্যাপটপ, ট্যাব, পিডিএ, স্মার্টফোনে ব্লুটুথ প্রযুক্তি আগে থেকে দেওয়া থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের মাউস, তারপর হচ্ছে কিবোর্ড, হেডফোন সেট, স্পিকার ইত্যাদিতে ব্লুটুথ ব্যবহৃত হয়। ওকে, ব্লুটুথ সম্বন্ধে অনেক ধারণা দিয়েছে। ওকে, সো ব্লুটুথ দেখো, ব্লুটুথ হচ্ছে আমরা পার্সোনাল কাজে যেহেতু ইউজ করে থাকি, এটা একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করে থাকে। এর যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ আকারে আসবে তোমার। ঠিক আছে, 2.45 গিগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি হয়ে থাকে। এর ব্যাপ্তি বা রেঞ্জ হচ্ছে 3 থেকে 10 মিটার পর্যন্ত হয়ে থাকে। এটা তোমার এমসিকিউ আকারে আসবে। ওকে, পিকোনেটটা কি? এই যে পিকোনেট কার সাথে সম্পর্কযুক্ত, এটা গত বছর এমসিকিউ আকারে আসছে। ব্লুটুথের মাধ্যমে তৈরিকৃত যে নেটওয়ার্কটা আছে ওইটাকে আমরা পিকোনেট বলে থাকবো। ওকে, তো তুমি ব্লুটুথের মাধ্যমে কয়েকটা ডিভাইসে কানেক্ট করেছো, যে নেটওয়ার্কটা তৈরি করেছো, ডিভাইসগুলো কানেক্ট করে, ওইটা হচ্ছে তোমার পিকোনেট। সো পিকোনেট কি? এটা মেবি কতেও আসছিল তোমার, কতে। ওকে, সো পোলাপান অ্যানসার করতে পারে না। এর আওতায় সর্বোচ্চ 8টি যন্ত্র, কয়টা যন্ত্র ইয়া করতে হবে? এর আওতায় মোট 8টি যন্ত্র তথ্য আদান প্রদান করতে হবে। এর মধ্যে একটা থাকবে তোমার মাস্টার ডিভাইস, আর বাদ বাকি যে 7টা থাকবে ওগুলি হচ্ছে তোমার স্লেভ ডিভাইস। বুঝতে পেরেছো? এবার আসে স্ক্যাটার নেট। কতগুলো পিকোনেট হচ্ছে ব্লুটুথের মাধ্যমে কতগুলো ব্লুটুথ ডিভাইস গুলো পরস্পর কানেক্ট হয়ে যে নেটওয়ার্কটা তৈরি করছে, এটা হচ্ছে পিকোনেট। এরকম অনেকগুলো ধরে নাও যে পিকোনেট তৈরি করলো, ব্লুটুথ ডিভাইস গুলো কানেক্ট করে 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 অনেকগুলো পিকোনেট তৈরি করলো। এরকম অনেকগুলো পিকোনেট মিলে তোমার তৈরি হবে কি বলতো? স্ক্যাটার নেট। এরকম অনেকগুলো পিকোনেট মিলে তোমার কি তৈরি হবে বলতো? স্ক্যাটার নেট তৈরি হবে। স্ক্যাটার নেট কি বলতো? কতগুলো ব্লুটুথ পিকোনেট মিলে যে নতুন নেটওয়ার্কটি তৈরি হয় সেটি হচ্ছে তোমার স্ক্যাটার নেট। সেটি হচ্ছে কি তোমার বলতো? স্ক্যাটার নেট। সেটি হচ্ছে তোমার স্ক্যাটার নেট। বুঝতে পেরেছো? আমরা ব্লুটুথ শেষ, এবার আসো ওয়াইফাই। আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত না নেওয়া হলেও ওয়াইফাই কে ওয়্যারলেস ফিডিলিটি শব্দের সাথে, এটা তুমি এমসিকিউ এর জন্য একটু মার্ক করে রাখতে পারো। ওয়্যারলেস ফিডিলিটি শব্দের সংক্ষিপ্ত রূপ হিসেবে বিবেচনা করা হয়। এই ওয়াইফাই তোমার এক্সামে আসবে, এইচএসসি এক্সামে আসবে। ঠিক আছে, এইচএসসি তে আসবে, এটা তোমার এইচএসসি তে আসবে। ওকে, ওয়্যারলেস ফিডিলিটি সংক্ষিপ্ত রূপ হিসেবে বিবেচনা করা হয়। ওকে, ওয়াইফাই শব্দটি স্বত্বাধিকারী ওয়াইফাই এলিয়ান্স নামে একটি সংস্থা ট্রেডমার্ক। ওকে, ওয়াইফাই বৈশিষ্ট্য দেখো, এটা কোনো ট্রাইড লাইসেন্স বা যেটা হচ্ছে কোনো লাইসেন্স বা কর্তৃপক্ষের কোনো প্রকার অনুমোদন প্রয়োজন হয় না। এই ফ্রিকোয়েন্সি এটা তোমার এমসিকিউ আকারে আসবে। ঠিক আছে, এটি সাধারণত 2.4 থেকে 5 গিগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে। এর কভারেজ দেখো 50 থেকে 300 মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। এটা তোমার এমসিকিউ তে আসতে পারে। এমসিকিউ তে তোমার এটা আসতে পারে। ওকে, এমসিকিউ তে তোমার এটা আসতে পারে। এর যেটা হচ্ছে কভারেজ এরিয়া কত? 50 থেকে 300 মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। বুঝতে পেরেছো? ওয়াইফাই গেল, এবার আসুন ওয়াইম্যাক্স। ঠিক আছে, ওয়াইম্যাক্স হচ্ছে দ্রুত গতির একটা যোগাযোগ পদ্ধতি, অর্থাৎ ওয়াইফাই থেকেও এটা বেশি বলতে পারে যে দ্রুত গতিতে কাজ করে। প্রচলিত ডিএসএল বা ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন এবং তার যুক্ত ইন্টারনেটের পরিবর্তে ওয়্যারলেস ইন্টারনেট সুবিধা দিয়ে থাকে এটা। ঠিক আছে, ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স পূর্ণ রূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, যা সংক্ষিপ্ত রূপ হচ্ছে তোমার ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স এর ফ্রিকোয়েন্সি দেখো 2 থেকে 66 গিগাহার্টজ পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এটা এমসিকিউ তোমার আসবে। এটি 80 Mbps থেকে 1 Gbps গতিতে ডাটা ট্রান্সফার রেট প্রদান করতে সক্ষম। এমসিকিউ তে আসতে পারে। এটা পোর্টেবিলিটি সুবিধা আছে। পোর্টেবিলিটি মিন্স হচ্ছে বহন করার সুবিধা আছে। ঠিক আছে, এবং এই রিসিভার সহজে বহনযোগ্য। এটি বিভিন্ন ধরনের ডিভাইসের মাধ্যমে শহর এবং গ্রামে পোর্টেবল ব্রডব্যান্ড সংযোগ দেওয়া থাকে। শহর, গ্রাম এবং পাহাড় এলাকার মধ্যে পোর্টেবল ব্রডব্যান্ড সংযোগ বা ইন্টারনেট সংযোগের জন্য কি ইউজ করা হয়? ওয়াইম্যাক্স ইউজ করা হয়। এই জায়গাটা থেকে এই একটা পয়েন্টকে, এই পয়েন্টটাকে কেন্দ্র করে, এই 4 নম্বর পয়েন্টটাকে কেন্দ্র করে তোমার সিকিউ এমসিকিউ সব দিয়ে দেয়। ঠিক আছে, পোলাপান ধরতে পারে না। এই একটা কিওয়ার্ড ইউজ করে যেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন দিয়ে দেয়। ওকে, সো এটা খুবই ইম্পর্টেন্ট, এটাও সুপার ভিভিআই একটা টপিক, এক্সামে আসার মতো। ওকে, দিবে। ওয়াইম্যাক্স নেটওয়ার্কে ব্যবহারের জন্য কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হয়। এটার মধ্যে আমাদের অনুমোদন প্রয়োজন হয়। ওকে, আমাদের শেষ, আমাদের যেটা হচ্ছে ওয়াইম্যাক্সও শেষ। এবার আসো মোবাইল যোগাযোগ। ঠিক আছে, দুইটি ডিভাইসের মধ্যে বা দুইটি মোবাইলের মধ্যে চলমান অবস্থা বা স্থির অবস্থায় তারবিহীন ভাবে তুমি যে যোগাযোগ করো, তুমি যদি তোমার ফ্রেন্ডের সাথে তারবিহীন ভাবে মোবাইল যোগাযোগ করো, সেটাই হচ্ছে তোমার মোবাইল কমিউনিকেশন। সেটাই কি বল? তোমার মোবাইল কমিউনিকেশন। এটা কোথাও আসবে না। ওকে, সো আমাদের বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন আছে। ঠিক আছে, সেগুলি পরে, এগুলি একটা এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট। 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনী প্রথম মোবাইল ফোনের ব্যবহার শুরু করে। এশিয়ার সর্ববৃহৎ টেলিকমিউনিকেশন কোম্পানি জাপানের এনটিটিসি, নিপন টেলিগ্রাফ এন্ড টেলিফোন কর্পোরেশন বাণিজ্যিকভাবে মোবাইল ফোন বা সেলুলার ফোন উৎপাদন শুরু করে। ঠিক আছে, মোবাইল ফোনের আরেক নাম কি দিয়েছে তারা? সেলুলার ফোন। হ্যাঁ, সো আমরা বাণিজ্যিকভাবে যে উৎপাদন করা হয়েছে মোবাইল ফোনগুলোকে, এগুলিকে 5টি প্রজন্মে ভাগ করতে পারি। কয়টি প্রজন্মে ভাগ করতে পারি? 5টি প্রজন্মে ভাগ করতে পারি। প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম আর পঞ্চম প্রজন্ম এখন আমাদের রানিং অবস্থায় আছে। 5th জেনারেশন মোবাইল ফোন আমাদের রানিং অবস্থায় আছে। সো প্রথম প্রজন্মের মোবাইল ফোনটা এটা তোমাকে পড়তে হবে না, তুমি দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন থেকে পড়ো, কারণ যেটা হচ্ছে এটা এক্সামে আসবে না প্রথম প্রজন্মের মোবাইল ফোনটা, এবং যেটা হচ্ছে সেখান থেকে এমসিকিউ আসার মতো কিছু নাই। আসলে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন বা 2G নিয়ে কথাবার্তা বলি, বা সেকেন্ড জেনারেশন মোবাইল ফোন বা 2G নিয়ে কথাবার্তা বলি। এটা মধ্যে আমরা ক্রমান্বয়ে প্রিপেড পদ্ধতিতে মোবাইল রিচার্জ এরপর এসএমএস, এমএমএস এবং ইন্টারনেট সেবা চালু হয়। এগুলো তোমার জন্য সুপার ইম্পর্টেন্ট।
এখান থেকে যে কোনো একটা এমসিকিউ তোমার এইচএসসি তে আসবে, এবং এই যে জেনারেশনের মোবাইল ফোন গুলো আছে এগুলো থেকে একটা প্রশ্ন কোনো একটা বোর্ডে এইচএসসি পরীক্ষা আসবে, কোনো একটা বোর্ডে এখান থেকে এইচএসসি পরীক্ষা আসবে। তৃতীয় চতুর্থ পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন গুলো তুলনা করতে দিবে যে কোনো একটা বোর্ডে, বুঝতে পেরেছো? তো দেখো আমাদের যেটা হচ্ছে প্রিপেইড, এসএমএস, এমএমএস এবং যেটা হচ্ছে ইন্টারনেট কবে থেকে, কোন প্রজন্ম থেকে স্টার্ট হয়? দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে স্টার্ট হয়, ঠিক আছে? এবং এই সময় আন্তর্জাতিক রোমিং সিস্টেম চালু হয়, ঠিক আছে? এটা এমসিকিউ তে আসবে। আন্তর্জাতিক রোমিং সিস্টেম, তারপর প্রিপেইড পদ্ধতি, এসএমএস, এমএমএস, ইন্টারনেট, আমি বারবার বলতেছি এখান থেকে তোমার একটা এমসিকিউ আসবেই এইচএসসি তে, ঠিক আছে? যখন কোনো মোবাইল ফোন কোম্পানি তার সার্ভিস অপারেটর কভারেজ এরিয়ার বাইরেও থেকেও সর্বদা সার্ভিস দিতে পারে তাকে আমরা রোমিং ডেকে থাকি। ওকে, দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন দেখলে আমরা প্রত্যেকে দেখেছি এই যে এই মোবাইল ফোনগুলো। তোমরা, আমি বলি বারবার, আমি তোমাদেরকে বারবার বলছি, ঠিক আছে? এই লাইফটাকে তো তুমি যেটা হচ্ছে শেষ করতে পারো না করতে পারো সেটা ম্যাটার করে না, কিন্তু তোমাকে কিন্তু সৃজনশীল এমসিকিউ সলভ করতেই হবে। সৃজনশীল এমসিকিউ সলভ করার জন্য তোমার যে 15 ঘন্টার সৃজনশীল এবং এমসিকিউ সলভিং কোর্সটি আছে মাত্র 299 টাকা দিয়ে, তুমি এটা কিনে নাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে, 01767333701 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। ওকে, আমরা দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন শেষ করে দিয়েছি। হ্যাঁ, এখান থেকে জাস্ট এমসিকিউ পড়বো আর কি কি আছে এগুলি পড়ছি। হ্যাঁ, ও এখানে যেটা হচ্ছে জিএসএম প্রযুক্তি ইউজ করা হয়, এটাও তুমি একটু লিখে রাখো, জিপিআরএস এন্ড জিএসএম। আচ্ছা, লাগবে না, বাদ দাও। এবার আসো তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন, ঠিক আছে? তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন, এটার মধ্যে সাধারণত এই চারটি প্রযুক্তি বা যেটা হচ্ছে এই চারটি স্ট্যান্ডার্ড চালু আছে, ঠিক আছে? এই চারটি স্ট্যান্ডার্ডে চালু ছিল। ওই যে এইচ প্লাস লেখা থাকতো, মনে আছে? 3G এইচ প্লাস লেখা থাকতো, এই যে এইচএসপি, হাই স্পিড প্যাকেজ অ্যাক্সেস, ঠিক আছে? এই প্রযুক্তিগুলো এগুলো কিন্তু তোমার এমসিকিউ আকারে পরীক্ষা দিয়ে দিবে কোনটা কোনটা ছিল। WCDMA, ওয়াইড ব্যান্ড কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, তারপর হচ্ছে 3GPP, ঠিক আছে? থার্ড পার্টনারশিপ প্রজেক্ট, থার্ড জেনারেশন পার্টনারশিপ প্রজেক্ট, ঠিক আছে? এটা উল্টা হয়ে গেছে, জেনটা ভিতরে রাখতে হবে। ইউএমটিএস, এগুলো এই চারটা স্ট্যান্ডার্ড ছিল আমাদের, যেটা হচ্ছে তৃতীয় প্রজন্ম মোবাইল ফোনে। একটু বিস্তারিত মেইন বইটা থেকে একটু পড়ে নিও, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। ভিডিও কনফারেন্সিং এ না, তোমরা এই জায়গাটার মধ্যে ভুল করো। গতবার পোলাপান এই জায়গার মধ্যে ভুল করে পুরো মার্কস হারিয়েছে। প্রশ্ন আসছে ভিডিও কলে কোন প্রযুক্তি ইউজ করা হয়, সবাই দিয়ে রাখছে 4G। ভিডিও কলে তোমার যেটা হচ্ছে 3G ইউজ করা হয়, ভিডিও কনফারেন্সে 4G ইউজ করা হয়, বুঝতে পেরেছো? ভিডিও কলে আমাদের কি 3G ইউজ করা হয়, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ইন্টারনেট 2G এর মধ্যে ইউজ করা হয়েছে। ই কমার্স আমাদের যেটা হচ্ছে 3G তে, মোবাইল ব্যাংকিং 3G তে, ফোমা, ফ্রিডম অফ মাল্টিমিডিয়া অ্যাক্সেস, এগুলো সবগুলো সুবিধা আমরা 3G তে পেয়েছি। ওকে, এই জায়গাটা তোমার এমসিকিউর জন্য সুপার ইম্পর্টেন্ট। এখান থেকে তোমার একটা এমসিকিউ আসবেই, এমসিকিউ তোমার এখান থেকে একটা আসবেই, এবং এটা একটা সিকিউর মধ্যে আসার মতো একটা সুপার ইম্পর্টেন্ট একটা জিনিস, সুপার ভিভি একটা টপিক। ওকে, বুঝতে পেরেছো? ফোর্থ জেনারেশন আরো ইম্পর্টেন্ট, ঠিক আছে? যত জেনারেশনে যাবো তত বেশি ইম্পর্টেন্ট। ফোর্থ জেনারেশন, এটার মধ্যে দেখো চৌথ প্রজন্ম মোবাইল ফোনের প্রযুক্তিগত বৈশিষ্ট্য ছিল এর মধ্যে সার্কিট সুইচিং এর বদলে আমরা প্যাকেট সুইচিং এর সুবিধা পেয়েছি, এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন এটার মধ্যে তুমি যেটা হচ্ছে এই লাইনটা তুমি যেটা হচ্ছে পাবা এমসিকিউ তে, ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে, ঠিক আছে, ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক, সরি একটু মিস্টেক করেছি, এটার মধ্যে সার্কিট সুইচিং বা যেটা হচ্ছে প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক বা আইপি বেসড নেটওয়ার্ক তৈরি করা যেত, ঠিক আছে? বা আইপি বেসড নেটওয়ার্ক ব্যবহার করা যেত এটার সাহায্যে। ওকে, এবং এর ফলে ল্যান, ওয়েন, ওয়েব, ইন্টারনেট প্রভৃতি সিস্টেম প্রোটোকল ভিত্তিক ভয়েস ডেটা ট্রান্সমিশন সম্ভব হচ্ছে, ঠিক আছে? এই জায়গাটা তোমার জন্য ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, এই জায়গাটা তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, দ্রুত চলনশীল ডিভাইসের ক্ষেত্রে এই প্রযুক্তির ডেটা ট্রান্সফার রেট 100 Mbps, এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। এবং ত্রিমাত্রিক স্থির এবং ডিভাইসের ক্ষেত্রে 1 Gbps, ঠিক আছে? যেগুলি স্থির আছে সেগুলি 1 Gbps বা বেশি স্পিড হতে পারে। ওকে, আর এমনি চলমান ডিভাইস গুলো 100 Mbps পর্যন্ত হতে পারে। এটি লং টাইম ইভ্যালুয়েশন বা একটা যেটা হচ্ছে এলটি, এই স্ট্যান্ডার্ডে এটা গড়ে উঠেছে। এই জায়গাটা তোমার জন্য এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট লাইন, এই প্রত্যেকটা লাইন তোমার জন্য ইম্পর্টেন্ট। ওকে, দাগানো আছে। মোবাইল ওয়েব অ্যাক্সেস, আইপি টেলিফোনিং, গেমিং সার্ভিসেস, হাই ডেফিনেশন, তারপর মোবাইল টিভি, দেখো ভিডিও কনফারেন্সিং এ 4G, ভিডিও কলে 3G, ঠিক আছে? 3D টিভি ইত্যাদিতে 4G ব্যবহার করা হয়, ঠিক আছে? 3D টিভি, অনেকে মনে করতে পারে 3D মানে 3G, না। 3D টিভি, টেলিফোনিং, আইপি টেলিফোনিং, ওয়েব অ্যাক্সেস, গেমিং সার্ভিস, হাই ডেফিনেশন, মোবাইল টিভি, তারপর হচ্ছে তোমার ভিডিও কনফারেন্সিং, এগুলোর মধ্যে তোমার 4G ইউজ করা হয়। এর গতি 4G এর গতি 3G এর থেকে 50 গুণ বেশি। এই জায়গাটা, এই প্যাসেজটা বাবারা মুখস্থ করো, মানে খুব ভালো করে মুখস্থ করো। এখান থেকে এমসিকিউ আসবেই, কোনো দুনিয়া এদিকে ওদিকে যাক, বাট এখান থেকে এমসিকিউ তোমরা আসবেই। বুঝতে পেরেছো? নেক্সট চলে যায়। এই দেখো পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন বা 5G, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে। এই 5G যেটা আছে এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব বা WWW, ঠিক আছে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব, 4টা W এটা নামে পরিচিত সংক্ষেপে। মোবাইল ফোনের স্ট্যান্ডার্ডগুলোর মধ্যে 5G, NR, নিউ রেডিও, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, যেগুলো হোল্ড করে দিয়েছে ইম্পর্টেন্ট। RAT, রেডিও অ্যাক্সেস টেকনোলজি, মিমো, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, এটা দিয়ে সিকিউ এমসিকিউ দিয়ে দিবে। ওকে, এই প্রযুক্তিগুলো এটার মধ্যে ইউজ করা হয়। এই প্রজন্মের মোবাইল ফোনে পারফরম্যান্স 4G থেকে অনেক গুণ বেশি এবং দ্রুতগতিতে ডেটা ট্রান্সফার করা যায়। এটাও তোমার এমসিকিউ আসছে, এবং এটাও তোমার যেটা হচ্ছে এই বছর এমসিকিউ তে আসবে এইচএসসি তে। ওকে, বুঝতে পেরেছো?
সো এর মাধ্যমে 4K টিভি বা ভিডিও উপভোগ করা যায়, খুবই ইম্পর্টেন্ট এগুলো। হ্যাঁ, এবার আসলে আমরা কম্পিউটার নেটওয়ার্কিং এ চলে যাই। হ্যাঁ, আমরা কম্পিউটার নেটওয়ার্কিং এ চলে যাই। তো দুই বা ততোধিক কম্পিউটারকে তুমি যখন কানেক্ট করে একটা নেটওয়ার্ক তৈরি করবে এবং তথ্য আদান প্রদান করবা, সেটাই যেটা হচ্ছে তোমার কম্পিউটার নেটওয়ার্ক। দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের উদ্দেশ্য সংযোগ ব্যবস্থায় কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়। ঠিক আছে, তো তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে তুমি যদি দুই বা ততোধিক কম্পিউটারকে সংযোগ করো এবং তথ্য আদান প্রদান করো, সেই ব্যবস্থাটাকে তোমার কি বলা হবে? কম্পিউটার নেটওয়ার্ক বলা হবে। ওকে, এখান থেকে তেমন কিছুই কতে এটা দিবে না, যদিও আমি জানি। ঠিক আছে, বাট এখান থেকে একটা এমসিকিউ আসছিল। রিসোর্স শেয়ার বলতে ডট দিয়ে দিয়েছে, টান দিয়ে দিয়েছে। রিসোর্স শেয়ার বলতে বোঝায় ইনফরমেশন রিসোর্স শেয়ার, সফটওয়্যার রিসোর্স শেয়ার এবং হার্ডওয়্যার রিসোর্স শেয়ার। এরকম 1 2 3 দিয়ে বলছে, নিচে কোনটি সঠিক? তিনটাই সঠিক, পোলাপা অ্যান্সার করতে পারেনি। সো এই লাইনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সো এমসিকিউর জন্য তুমি এটাকে মার্ক করে রাখো। ওকে, এই জায়গা থেকে 2-3টা বোর্ডের মধ্যে প্রশ্ন আসবেই। ঠিক আছে, এটা হচ্ছে সুপার ভিভিআই একটা টপিক। আমরা এতক্ষণ যা পড়েছি মোবাইল নেটওয়ার্ক পর্যন্ত, এই যে পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন পর্যন্ত, এখান এই পর্যন্ত একটা সৃজনশীল দ্বিতীয় অধ্যায় থেকে আসবে। আর এখন থেকে স্টার্ট করে আর 20টার মতো স্লাইড আছে, 20টা স্লাইডও নাই, অল্প কিছু পড়া আছে। টপোলজি, এই দেখো এখানে দেখো, এই যে ল্যান, প্যান, ল্যান, ক্যান, ম্যান, তারপর ওয়েন, আর টপোলজি, আর যেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এই 3টা টপিক পড়লেই তুমি যেটা হচ্ছে পুরা একটা সৃজনশীল কম হবে। এতক্ষণ আমরা এতগুলি টপিক পড়েছি, এতগুলি টপিক পড়ার পর আমরা একটা সৃজনশীল পাবো। আর এখন এই জায়গা থেকে আমি যা পড়াবো এগুলি তুমি যদি পড়ো, তাহলে তুমি আরেকটা সৃজনশীল কম পাবা। হ্যাঁ, এখন এই কম পড়ার মধ্যে আমরা একটা সৃজনশীল কম পেয়ে যাবো। এই জায়গা থেকে আমাদের সুপার ভিভিআই, এই জায়গা থেকে স্টার্ট করে আমরা পিছন মধ্যে যা পড়বো ওগুলি পড়লে আমরা একটা সৃজনশীল কমন পেয়ে যাবো। দেখো, আমরা কম্পিউটার নেটওয়ার্ককে বেসিক্যালি 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। 1 ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে, 2 সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে, 3 মালিকানার উপর ভিত্তি করে। ওকে, ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে আমরা এটাকে আবার 5 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, 5 ভাগে ভাগ করতে পারি। 1 পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে, প্যান। 2 লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান। 3 আমাদের যেটা হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বা ক্যান। তারপর হচ্ছে 4 মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান। 5 ওয়েন, যেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা কিসের উপর ভিত্তি করে? ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে। ওকে, ভৌগোলিক দূরত্ব বা রেঞ্জের উপর ভিত্তি করে। সার্ভিস প্রদান এবং নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে আমরা এটাকে 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। 1 পিয়ার টু পেয়ার, 2 ক্লায়েন্ট সার্ভার, 3 হাইব্রিড। ঠিক আছে, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। সুপার ভিভিআই হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে তোমার সুপার ভিভিআই। এই জায়গাটা, এইগুলি, এই টপিকগুলি তোমাকে খুব ভালো করে পড়তে হবে। ওকে, দ্যাটস ইট। মালিকানার উপর ভিত্তি করে আমরা যেটা হচ্ছে নেটওয়ার্ককে 2 ভাগে ভাগ করতে পারি। 1 প্রাইভেট, 2 যেটা হচ্ছে পাবলিক। ওকে, পাবলিক। বুঝতে পেরেছো জিনিসটা? হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। দেখো, আমরা ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে আমরা যেটা হচ্ছে নেটওয়ার্কে প্রথমত কয় ভাগে ভাগ করতে পারি? 5 ভাগে ভাগ করতে পারি। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, প্যান। লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, ক্যান। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ম্যান। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়েন। ওকে, তো দেখো, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত। কোনো ব্যক্তি দৈনন্দিন ব্যবহৃত ব্যক্তিগত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। এর পরিধি সর্বোচ্চ 10 মিটার পর্যন্ত হয়ে থাকে। এই জায়গাটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট। ওকে, আর ওইটা যেটা তোমার পড়ার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। দেখো, তোমার ল্যাপটপ, ব্যক্তিগত ল্যাপটপ, এটার সাথে তুমি মোবাইল ফোন, হেডফোন, মোবাইল ফোন, প্রিন্টার, ল্যাপটপ, এগুলো সব কানেক্ট করেছো। কানেক্ট করে যে নেটওয়ার্কটা তৈরি করেছো, এটা হচ্ছে তোমার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এখানে একটা ল্যাপটপের সাথে আমরা মোবাইল ফোন, স্ক্যানার, মাউস, প্রিন্টার, এগুলি কানেক্ট করে একটা নেটওয়ার্ক তৈরি করেছি। এটাই হচ্ছে তোমার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান। ওকে, এবার আসলে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক চলে যাই। এই লোকাল এরিয়া নেটওয়ার্ক কোথায় ইউজ হয় এটাকে মানতে হবে। এটা হচ্ছে সুপার ভিপিআই। তুমি যদি বলো প্রশ্ন কোত্থেকে হবে, আমি বলবো যে এই স্পেসিফিক ভাবে আমি বলবো যে এখান থেকে যদি প্রশ্ন না আসে, আমি আমার যেটা হচ্ছে পড়ানো বাদ দিয়ে দিব। আমি আর জীবনে পড়াবো না। এখান থেকে প্রশ্ন না আসলে আমি আর জীবনে পড়াবো না। এখান থেকে এইচএসসি তে কোনো না কোনো একটা বোর্ডের মধ্যে প্রশ্ন আসবেই। এইচএসসি তে এই জায়গা থেকে কোনো না কোনো একটা বোর্ডের মধ্যে প্রশ্ন আসবেই। ওকে, দেখো, লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান। ওকে, এটা কোথায় ইউজ হয় আগে মানতে হবে। এটা তোমাকে এই জায়গায় এইগুলিকে পয়েন্ট করে তোমার সিকিউ এমসিকিউ দিয়ে দিবে, সিএনসি প্রশ্ন দিবে। ছোট অফিসে, আদালতে, ব্যবসা প্রতিষ্ঠানে, তারপর হচ্ছে বিল্ডিং এ, স্বল্প দূরত্বে অবস্থিত বিল্ডিং এ, পাশাপাশি অবস্থিত দুটো ভবনের মধ্যে এই ওয়ার্ডগুলি উচ্চারণ করেছে না, এই ওয়ার্ডগুলি দিয়ে তোমার সিএনসি দিবে। ছোট অফিস, আদালত, তারপর হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে, একটি বিল্ডিং বা স্বল্প দূরত্বে অবস্থিত কয়েকটি বিল্ডিং এর মধ্যে বা পাশাপাশি অবস্থিত কয়েকটি বিল্ডিং এর মধ্যে। ঠিক আছে, কয়েকটি বিল্ডিং এর মধ্যে তোমার কি করা হয়, আলটিমেটলি যে নেটওয়ার্ক গড়ে তোলা হয় সেটাই হচ্ছে তোমার লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওকে, এটা হচ্ছে তোমার সুপার ভিভিআই এমসিকিউর জন্য এবং সিকিউর জন্য। ঠিক আছে, এই লাইনটা তোমার সুপার ভিভিআই এমসিকিউ প্লাস সিকিউর জন্য, এমসিকিউর জন্য, সিকিউর জন্য। ওকে, রিপিটার ব্যবহার করে এর সর্বোচ্চ বিস্তৃতি, এর রেঞ্জ কত? 1 কিলোমিটার পর্যন্ত করা যায়। 1 কিলোমিটার পর্যন্ত করা যায়। এবং এতে দেখো, এতে সব ধরনের তার ইউজ করতে হবে। টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল, সবগুলো তার ইউজ করে তুমি নেটওয়ার্ক তৈরি করতে হবে। এবং তার বিভিন্ন মাধ্যমে তুমি হিসেবে রেডিও ওয়েভটাকে ইউজ করতে হবে। মাইক্রোওয়েভ না, অনলি রেডিও ওয়েভ ইউজ করতে হবে। ওকে, তো দেখো, তোমার পার্সোনাল একটা ল্যাপটপ আছে, তারপর যেটা তোমার ফ্রেন্ডের একটা পার্সোনাল ল্যাপটপ আছে, তোমার মায়ের একটা আছে, তোমার বাবার আছে। এই পার্সোনাল যে ল্যাপটপ গুলো আছে এগুলোকে আমরা প্রত্যেকটা এর সাথে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসকে আমরা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ডাকছি। সবগুলোকে পার্সোনাল, তোমার পার্সোনাল ডিভাইস গুলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তোমার ফ্রেন্ডের, তোমার বাবার, তোমার মার, তোমার, হ্যাঁ,
এই পার্সোনাল ডিভাইসগুলি যখন আমরা একত্রে কানেক্ট করি তখন এগুলি হয়ে যায় আমাদের লোকাল নেটওয়ার্ক, ঠিক আছে। পার্সোনাল ডিভাইসগুলো এরকম আমরা একে অপরের সাথে কানেক্ট করে কি তৈরি করতে পারি বলতো, লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে পারি। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। চিত্র দেয়া বাধ্যতামূলক, চিত্র তোমাকে দিতেই হবে, চিত্র তোমাকে দিতেই হবে। চিত্র দিলে মার্কস পাবা, আর নাহলে তুমি মার্কস আশাটাও হারায় ফেলো। ওকে, সো এটা নিয়ে বিস্তারিত যেটা হচ্ছে সিকিউ এমসিকিউ সলভিং আমি এটা আরো পড়াবো, ঠিক আছে। তুমি যেটা হচ্ছে যদি চাও যে 15 ঘন্টা একটু নিজে সিকিউ এমসিকিউ তে 15 ঘন্টাইতে একদিন তুমি বসবা, রেকর্ড দেখবা, শেষ করে ফেলবা। তুমি এই ওয়ান শট ক্লাসগুলো একদিন দেখবা, রেকর্ড দেখবা, শেষ করে দেবা। সেকেন্ড দিন তুমি এমসিকিউ সিকিউ সলভিং দেখবা, শেষ করে দেবা, শেষ। আইসিটি বিষয়ে দুই দিনে তুমি শেষ করে চিল করো। এবার 15 ঘন্টা সিকিউ এবং এমসিকিউ সলভিং কোর্স নেওয়ার জন্য তুমি এই নাম্বারটার মধ্যে হোয়াটসঅ্যাপ করে রাখো, বিস্তারিত শিখতে পারো। এরপর আসো ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ক্যাম্পাস নামটা যেহেতু আছে তাহলে বুঝতেই পারছো এটা ক্যাম্পাসে ইউজ হবে, ভার্সিটি ক্যাম্পাসগুলোর মধ্যে ইউজ হতে পারে বা তোমার কলেজ ক্যাম্পাসে ইউজ হতে পারে। দেখো অনেকগুলো ল্যানের সমন্বয়ে ক্যান গঠিত হয়, বুঝতে পেরেছো জিনিসটা? অনেকগুলো ল্যান মিলে ক্যান তৈরি হয়, এই পয়েন্টটাকে তুমি মাথায় রাখো, এটা তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট আছে। ওকে, দেখো একটা বিশ্ববিদ্যালয়ের যে প্রাশাসনিক ভবন, একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন, স্টুডেন্ট সেন্টার, আবাসিক হল সমূহ, জিমনেশিয়াম, তারপর হচ্ছে অন্য কাজে ব্যবহৃত ভবনগুলো, স্থাপিত ভবনগুলো, ল্যান্ড গুলোকে সংযুক্ত করে ক্যান তৈরি করা হয়, ঠিক আছে। প্রত্যেকটা ভবন আমি বলছিলাম ভবনে কি ইউজ করা হয়, ছোট ছোট অফিসে কি ইউজ করা হয়, ল্যান্ড ইউজ করা হয়। এই ভবন প্রাশাসনিক ভবনে একটা ল্যান্ড ইউজ করা হবে, একাডেমিক ভবনে একটা ল্যান্ড ইউজ করা হবে, লাইব্রেরি ভবনে একটা ল্যান্ড ইউজ করা হবে, তারপর স্টুডেন্ট সেন্টার, এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে একটা ল্যান্ড ইউজ হবে। এই ল্যান্ড গুলিকে আমরা যদি জোড়া লাগিয়ে দেই তাহলে আমরা একটা কি পাবো, ক্যান বা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক পাবো, ঠিক আছে। সো এই ক্যানের আমাদের বিস্তৃতি হচ্ছে আলটিমেটলি 1 থেকে 5 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে, 1 কিলোমিটার থেকে 5 কিলোমিটার পর্যন্ত হতে পারে। যেমন হচ্ছে আমাদের উদাহরণ হিসেবে গুগল প্লেক্স বলতে পারি, মাইক্রোসফট বলতে পারি, এই নেটওয়ার্কের অন্তর্গত, ঠিক আছে। এই যে এখানে দেখো আলটিমেটলি এটা একটা বিল্ডিং, ঠিক আছে, এটা একটা বিল্ডিং, ক্যাম্পাসের একটা বিল্ডিং, ক্যাম্পাসের একটা বিল্ডিং এটা, ঠিক আছে, এটা ক্যাম্পাসের আরেকটা বিল্ডিং, এটা আরেকটা বিল্ডিং, ঠিক আছে, এটা আরেকটা বিল্ডিং, এবং এগুলো 1 থেকে 5 কিলোমিটারের মধ্যে আছে, 1 থেকে 5 কিলোমিটারের মধ্যে আছে। আমাদের 10 মিটার পর্যন্ত কোনটা ছিল, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। 1 কিলোমিটার পর্যন্ত কোনটা ছিল, আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর 1 থেকে 5 কিলোমিটারের মধ্যে কোনটা আছে, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এই বিল্ডিং গুলো, এই প্রত্যেকটা বিল্ডিং হচ্ছে একটা ল্যান, সে একটা ল্যান, সে একটা ল্যান, সে একটা ল্যান, সে একটা ল্যান। এই চিত্র দেয়া বাধ্যতামূলক, চিত্র তুমি দিবে, চিত্র দেয়া বাধ্যতামূলক। ওকে, এই ক্যান গুলো পরস্পর কানেক্ট হয়ে আমাদের কি তৈরি করেছে, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক তৈরি করেছে, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক তৈরি করেছে। ওকে, দ্যাটস ইট। এবার আসো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তো দেখো মেট্রোপলিটন মানে হচ্ছে কোনো একটা ছোট শহর বা যেটা হচ্ছে ছোট অঞ্চলকে বোঝায়, একটা শহরকে বা অঞ্চলকে বোঝায়। দেখো না মেট্রোপলিটন পুলিশ বলে, মেট্রোপলিটন পুলিশ নামটা শুনেছো না, শুনেছো তো, হ্যাঁ। তো দেখো এখানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান, ঠিক আছে, একটি শহর বা ছোট অঞ্চল জুড়ে বিস্তৃত এলাকাকে বোঝায়। এরকম একটি বড় এলাকা বিভিন্ন স্থানে অবস্থিত অনেকগুলো কম্পিউটার নিয়ে ম্যান গঠিত হয়। ধরে নাও যে তুমি একটা শহর, ঢাকা শহর, ঢাকা শহরের মধ্যে আমাদের এখানে একটা কলেজ আছে, ঠিক আছে, ধরে নাও যেটা উত্তরায়, ওকে, ঢাকা শহরের কথা বলছি। এই জায়গায় আমাদের আরেকটা কলেজ আছে, ধরে নাও যে এটা মিরপুর। এখানে ধরে নাও আরেকটা কলেজ আছে, এটা হচ্ছে শাহবাগ। সো কলেজের লিস্ট দেখেছো কতগুলি কলেজ একই শহরে। এরকম একই শহরে বা ছোট অঞ্চল জুড়ে যখন এক একটা বিল্ডিং, এক একটা কলেজ, এক একটা বিল্ডিং, ঠিক আছে, আর এক একটা বিল্ডিং মানে হচ্ছে তোমার এক একটা ল্যান্ড। আমাদের বিল্ডিং এর মধ্যে কি থাকে, ল্যান্ড। ওকে, এখানে একটা বিল্ডিং আছে, এখানে আমাদের ল্যান্ড, এখানে একটা বিল্ডিং আছে, একটা বিল্ডিং মানে হচ্ছে একটা ল্যান্ড, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই লোকাল এরিয়া নেটওয়ার্ক গুলোকে তুমি যখন আলটিমেটলি একে অপরের সাথে মানে কানেক্ট করবা, ঠিক আছে, এই একে অপরের সাথে কানেক্ট করে যে নেটওয়ার্কটা তৈরি করবা, এই যে দেখো একে কানেক্ট করলাম, একে কানেক্ট করলাম, একে কানেক্ট করলাম, কানেক্ট করে যে নেটওয়ার্কটা তৈরি করবে এটা হচ্ছে তোমার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। পুরো শহর জুড়ে বিভিন্ন ভবনগুলিকে একত্রে কানেক্ট করে যে নেটওয়ার্কটা তৈরি করছে এটা হচ্ছে তোমার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সো দেখো এইরকম একটি বড় এলাকায় বিভিন্ন স্থানে অবস্থিত অনেকগুলো কম্পিউটার নিয়ে ম্যান গঠিত হয়। 50 কিলোমিটার দূরত্বে ম্যান এ নেটওয়ার্ক থাকতে পারে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া একটু আগে দেখিয়েছেন লোকাল এরিয়া নেটওয়ার্ক গুলো কানেক্ট হয়ে যেটা হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক তৈরি করেছে, কিন্তু সেটা ছিল 1 থেকে 5 কিলোমিটারের মধ্যে এবং এটা একটা ক্যাম্পাসের মধ্যে, ক্যাম্পাস এরিয়ার মধ্যে। কিন্তু এটা ক্যাম্পাস এরিয়ার মধ্যে না, এটা একটা ছোট একটা শহর এবং এই শহরটা 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে, মানে বিশাল একটা এরিয়া, ঠিক আছে। এই একটা শহরের মধ্যে বা মেট্রোপলিটনের মধ্যে আলটিমেটলি কয়েকটা ভবনকে এরকম কানেক্ট করে আমরা কি করতে পারি, আমরা যেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে পারি। দেখো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এদিকে একটা ল্যান্ড বা এখানে একটা ভবন আছে, এখানে একটা ভবন আছে, এখানে একটা ভবন আছে, এখানে একটা ভবন আছে, এবং 50 কিলোমিটার বিস্তৃতির মধ্যে আমরা এই ভবনগুলিকে কানেক্ট করে একটা ছোট শহরের এই ভবনগুলোকে কানেক্ট করে আমরা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে পারি। চিত্র দেয়া তোমার জন্য অবধারিত, বাধ্যতামূলক। ওকে, চিত্র না দিলে তুমি মার্কস পাবে না। যাও ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এই যে ছোট ছোট শহরগুলো আছে বা এক একটা শহর আছে, এগুলিকে আমরা কানেক্ট করে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা যেটা হচ্ছে ওয়ান তৈরি করতে পারি। দেখেছো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, এগুলি কানেক্ট করে আমরা কি করতে পারবো, একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে পারবো। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক দিয়ে বড় ধরনের এলাকা জুড়ে নেটওয়ার্ক ব্যবস্থা করা হয়। একটি দেশে বিভিন্ন অঞ্চল
বা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারের মধ্যে গড়ে তোলা নেটওয়ার্কই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়াইন নামে পরিচিত। আর এটা হচ্ছে তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই জায়গাটা তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। পৃথিবীর সবচেয়ে বড় ওয়েনের উদাহরণ হচ্ছে ইন্টারনেট। পৃথিবীর সবচেয়ে বড় ওয়েনের উদাহরণ কি বলতো? পৃথিবীর সবচেয়ে বড় ওয়েনের উদাহরণ হচ্ছে আমাদের ইন্টারনেট, ওয়াইড এরিয়া নেটওয়ার্কের। ওকে, এবার আসলে আমরা নেটওয়ার্ক ডিভাইসে চলে যাই। ওকে, নেটওয়ার্ক ডিভাইস দেখো, কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করার জন্য আমাদের যে কম্পিউটার নেটওয়ার্ক, একটা কম্পিউটার সাথে একটা কম্পিউটার মানে জোড়া মানে কি বলে, একটা কম্পিউটার সাথে একটা কম্পিউটার যেটা হচ্ছে আমরা কানেক্ট করে যে নেটওয়ার্কটা তৈরি করবো, সেই নেটওয়ার্কটা তৈরি করতে করার জন্য আমাদের কিছু ডিভাইসের প্রয়োজন হয়, আর সেই ডিভাইসগুলিকে আমরা নেটওয়ার্কিং ডিভাইস বলে থাকি। কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করার জন্য কম্পিউটারগুলোকে যুক্ত করতে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাকে আমরা নেটওয়ার্কিং ডিভাইস বলে থাকি। ঠিক আছে, তো এই নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে আমাদের অনেকগুলো আছে, যেমন হচ্ছে সুইচ আছে, হাব আছে, তারপর হচ্ছে তোমার মডেম আছে, তারপর হচ্ছে রাউটার আছে, তারপর হচ্ছে তোমার গেটওয়ে আছে, নিক আছে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তুমি বলতে পারো যে ভাই এগুলি কিভাবে করে? এটা নেটওয়ার্কিং ডিভাইস, তোমাকে যেটাই দেখ না কেন, তোমাকে সুইচ দেখ, হাব দেখ, তুমি বলবা যে সুইচ হচ্ছে কি নেটওয়ার্কিং ডিভাইস যার সাহায্যে কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা হয়। হাব হচ্ছে কি নেটওয়ার্কিং ডিভাইস যার সাহায্যে কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা হয়। মডেম হচ্ছে কি নেটওয়ার্কিং ডিভাইস যার সাহায্যে কি হয়, কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা হয়। রাউটারও সেম বলে দিবা, তারপর গেটওয়ে নিক, প্রত্যেকটা সেম বলে দিবা। ওকে, দ্যাটস ইট। এবার আসো আমরা টপোলজিতে চলে যাব। ঠিক আছে, টপোলজি, এই টপোলজিটা কি? ঠিক আছে, আমরা জানি যে একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটার যুক্ত করে বা অনেকগুলো কম্পিউটার একে অপরের সাথে যুক্ত করে আমরা নেটওয়ার্ক তৈরি করতে পারি। এখন এই নেটওয়ার্কের জ্যামিতিক বিন্যাসটা কেমন হবে, তারা পরস্পর কোন সিকোয়েন্সে বা কোন সন্নিবেশে তারা সাজানো অবস্থা থাকবে, সেটা হচ্ছে তোমার টপোলজির মাধ্যমে তুমি ব্যাখ্যা করতে পারবা। দেখো, কম্পিউটার এবং অন্য ইলেকট্রনিক্স ডিভাইস গুলো কি হবে, একে অপরের সাথে এবং অন্য ইলেকট্রনিক্স ডিভাইস গুলোর সাথে পরস্পর সংযুক্ত থাকবে এবং ডেটা আদান প্রদান করবে। তার পরিকল্পনা বা তার ধারণাকে টপোলজি বলা হয়। টপোলজি বলা হয়। এটা কিভাবে থাকবে, এটা জ্যামিতিক সন্নিবিন্যাসটাই কি বলা হয়, তোমার টপোলজি বলা হয়। ওকে, দেখো, কম্পিউটার নেটওয়ার্কে সাধারণত নিচে 6 ধরনের টপোলজি ব্যবহার করা হয়। কয় ধরনের টপোলজি ব্যবহার করা হয় বলতো? 6 ধরনের টপোলজি ব্যবহার করা হয়। এটা তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। কয় ধরনের টপোলজি ইউজ করা হয়? 6 ধরনের টপোলজি ইউজ করা হয়। টপোলজি কি কতে আসবে তোমার? এক নম্বর হচ্ছে বাস টপোলজি, 2 নম্বর হচ্ছে রিং টপোলজি, 3 নম্বর হচ্ছে স্টার টপোলজি, 4 নম্বর হচ্ছে ট্রি টপোলজি, 5 নম্বর হচ্ছে মেশ টপোলজি, 6 নম্বর হচ্ছে আমাদের হাইব্রিড টপোলজি। ওকে, এই 6টা টপোলজি ব্যবহার করা হয়। এটা হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজিতে আমাদের একটা মাত্র লাইন ইউজ করা হয় ডেটা আদান প্রদান করার জন্য, এই একটা লাইন। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটাকে তোমার বলা হয় হচ্ছে ব্যাকবোন লাইন। মাঝখানে এই লাইনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্ক ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। ওকে, আর এই ব্যাকবোন লাইনকে কেন্দ্র করে দেখো দুই সাইডে কি আছে, ডিভাইসগুলো কানেক্টেড অবস্থায় আছে। কোনো কারণে এই ব্যাকবোন লাইন নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যাবে। ওকে, খুব সহজে ব্যাকবোন লাইনটাকে তুমি লম্বা করতে পারবা বা সম্প্রসারণ করতে পারবা। তারপর হচ্ছে ডিভাইসের সংখ্যা বাড়াতে কমাতে পারবা ইচ্ছা মতো। এটা দুই সাইডে কি ইউজ করা হয়, দেখো, টার্মিনেটর ইউজ করা হয়। এখানে একটা টার্মিনেটর ইউজ করা হয়, এখানে একটা টার্মিনেটর ইউজ করা হয়। ওকে, সো যেই টপোলজিতে একটি মাত্র ব্যাকবোন লাইন ইউজ করা হয় এবং দুপাশের ডিভাইসগুলো পরস্পর এভাবে কানেক্টেড অবস্থা থাকে, সেটা হচ্ছে তোমার কি, বাস টপোলজি। এবার আসো তোমার রিং টপোলজি। ওকে, দেখো, রিং টপোলজিটা দেখতে পুরো রিং এর মতো। এই ডিভাইস গুলো এরকম রিং এর সন্নিবেশে আছে, সমাবেশ অবস্থায় আছে। পাশাপাশি ডিভাইস গুলোকে এরকম তার দিয়ে কানেক্ট করে কি করা হয়েছে, একটা রিং এর মতো শেপ দেওয়া হয়েছে। এটি হচ্ছে তোমার রিং টপোলজি। যেই টপোলজিতে ডিভাইস গুলো পাশাপাশি অবস্থান করে কি করা হয় বলতো, এরকম রিং আকৃতি বা চক্র আকৃতিতে একটা নেটওয়ার্ক তৈরি করে থাকে, সেই টপোলজিকে আমরা রিং টপোলজি বলে থাকি। এবং রিং টপোলজি ডেটা প্রবাহ হয় একমুখী। প্রথম যে কম্পিউটার আছে, সেই প্রথম কম্পিউটারটা আবার শেষ কম্পিউটারের সাথে সংযুক্ত অবস্থায় থাকে। কোনো কারণে একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কই অচল হয়ে যাবে। ঠিক আছে, এটার মধ্যে ডেটার নিরাপত্তার একটা ঝুঁকি আছে এবং এটা খুব ধীর গতি সম্পন্ন এবং এটা অনেক জটিল। ঠিক আছে, রিং টপোলজি। এই চিত্র দেয়া অবধারিত। ঠিক আছে, চিত্র তোমাকে দিতেই হবে। চিত্র না দিলে তুমি মার্কস পাবা না। যা ব্যাখ্যা দিচ্ছি এগুলো একটু ডিপলি পড়ে নিবে। ঠিক আছে, আর চিত্র তোমাকে দিতেই হবে। চিত্র না দিলে তুমি মার্কস পাবা না। চিত্র না দিলে তোমার মার্কস শেষ। এবার আসে স্টার টপোলজি। খুবই ইজি স্টার টপোলজিটা। দেখো, স্টার টপোলজিতে একটা হাব বা সুইচ ইউজ হবে। এই হাব বা সুইচকে কেন্দ্র করে ডিভাইস গুলো এরকম স্টার এনে সজ্জিত অবস্থায় আছে। স্টার টপোলজিতে যে হাবটা ইউজ হয় এটা অনেক দামি। ঠিক আছে, এবং এই হাবটা হচ্ছে তোমার একটা কেন্দ্রীয় ডিভাইস। এই কেন্দ্রীয় ডিভাইস যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কটা অচল হয়ে যাবে। তুমি ইচ্ছা মতো যেটা হচ্ছে কি করতে হবে বলতো, ডিভাইস খুলতে হবে, ডিভাইস লাগাতে হবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু কোনো কারণে হাব বা সুইচ নষ্ট হলে পুরো নেটওয়ার্কটা অচল হয়ে যাবে। এবং এখানে হাবটার দাম একটু বেশি, হাব বা সুইচের দাম একটু বেশি। বুঝতে পেরেছো? এরপর আসে ট্রি টপোলজি। এই ট্রি টপোলজির মধ্যে দেখো একজন বস উপরে বসে আছে। ঠিক আছে, এই বসটা যে উপরে বসে আছে, এই বসটাকে আমরা ডেকে থাকি হচ্ছে সার্ভার কম্পিউটার বা যেটা হচ্ছে কেন্দ্রীয় কম্পিউটার। ঠিক আছে, বা হোস্ট। এই হোস্টের আন্ডারে দুটো কম্পিউটার আছে, এর আন্ডারে আবার দুটো কম্পিউটার আছে। এই যে দেখো গাছের শাখা প্রশাখার ন্যায়, এরকম যখন আলটিমেটলি
যে টপোলজিটা ক্রিয়েট হয় সেই টপোলজিটাকে আমরা হায়ারার্কিক্যাল টপোলজি বা যেটা হচ্ছে ট্রি টপোলজি বলে থাকি। এই টপোলজির মধ্যে একটা অসুবিধা হচ্ছে হোস্ট বা সার্ভার কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যায়, এবং এটা যেটা হচ্ছে বিভিন্ন ব্যাংক, তারপর হচ্ছে ব্যাংক, এই টাইপের প্রতিষ্ঠানগুলির মধ্যে আমাদের ট্রি টপোলজিটাকে ইউজ করা হয়ে থাকে। ওকে, এবার আসো ম্যাশ টপোলজি। ম্যাশ টপোলজিটা হচ্ছে সামথিং লাইক দিস। প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্ট থাকবে। এখানে দেখো একটা ডিভাইস আছে, এখানে দেখো আরেকটা ডিভাইস আছে, এখানে দেখো আরেকটা ডিভাইস আছে, এখানে দেখো আরেকটা ডিভাইস আছে। এই 4টা ডিভাইসের কাছে, হ্যাঁ, এই ডিভাইসটা এর সাথে কানেক্টেড অবস্থা থাকবে, এই ডিভাইসটা এর সাথে কানেক্টেড অবস্থা থাকবে, এই ডিভাইসটা এর সাথে কানেক্টেড অবস্থা থাকবে। আবার এই ডিভাইসটা বাদবাকি ডিভাইসগুলির সাথে কানেক্টেড অবস্থা থাকবে, এই ডিভাইসটা বাদবাকি প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্ট হবে। এরকম প্রত্যেকটা ডিভাইসের সাথে যখন কানেক্টেড অবস্থা থাকবে তখন তাকে আমরা বলবো হচ্ছে ম্যাশ টপোলজি। আর ম্যাশ টপোলজিতে তার সংখ্যা বের করার জন্য একটা ফর্মুলা আছে, যেটা থেকে তোমার একটা এমসিকিউ আসবে। ওকে, এখান থেকে এমসিকিউ আসবে, এখান থেকে তোমার এমসিকিউ আসবে তার সংখ্যা বের করার জন্য। ফর্মুলা হচ্ছে n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, ফর্মুলা কি বলতো? n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তার সংখ্যা বের করার ফর্মুলা কি? n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে ম্যাশ টপোলজিতে। ম্যাশ টপোলজি চিত্রটা এরকম হবে। ওকে, তার সংখ্যা বের করার জন্য ফর্মুলা। এখানে কয়টা ডিভাইস ইউজ হচ্ছে দেখো তো? একটা, দুইটা, তিনটা, চারটা। যতগুলি ডিভাইস ইউজ হবে এটা হচ্ছে তোমার n। যতগুলি ডিভাইস ইউজ হবে এটা কি? তো তোমার n। ওকে, 4টা ডিভাইস ইউজ হয়েছে। সো 4 ইনটু 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। ওকে, সো দেখো 4 ইনটু 4 থেকে 1 গেলে 3, আর নিচে 2, কাটো কাটো 2 ইজ ইকুয়াল টু 3 গুণে 6টি। 6টি তার। এখানে ক্যালকুলেশন করার পর দেখলাম 6টি তার ইউজ হয়েছে। তো আসো আমরা মিলাই দেখি 6টি তার ইউজ হয়েছে না। দেখো এখান থেকে এখানে এই যে একটা তার, এখান থেকে এখানে এই যে আরেকটা তার, দুইটা তার। ঠিক আছে, দুইটা তার গিয়েছে, এই ক্রস মাঝখানে দুইটা তার চলে গেছে। এটা দেখো এই যে 3টা তার, এই দেখো 4টা তার, এই দেখো 5টা তার, এই দেখো 6টা তার, 6টা তার। ঠিক আছে, ঠিক আছে, এটাও কাউন্ট করে দেখো, একই সংখ্যক তার পাবা। ওকে, একই সংখ্যক তার পাবা না, তোমার ক্যালকুলেশন করার পর যে তারের সংখ্যা আসবে ওই তার সংখ্যাই পাবা এখানে কাউন্ট করলে। ওকে, তো ম্যাশ টপোলজি কি বলতো? যেই টপোলজিতে প্রত্যেকটা ডিভাইস একে অপরের সাথে সংযুক্ত থাকে সেই টপোলজিকে আমরা ম্যাশ টপোলজি বলে থাকি। ম্যাশ টপোলজি অসুবিধা হচ্ছে এর মধ্যে তার বেশি, যার কারণে খরচ বেশি হয়। ঠিক আছে, কিন্তু এটার মধ্যে ডেটা গ্রহণের যে প্রাধান্যটা আছে এটা মুখ্য অবস্থায় থাকে। ঠিক আছে, এবং এখানে যেটা হচ্ছে আমাদের খুব স্পিডে, ফুল স্পিডে যেটা হচ্ছে ডেটা আদান প্রদান করা যায়। ঠিক আছে, আর যেটা হচ্ছে এই ডেটা নিরাপত্তা অনেক বেশি এটার মধ্যে। হ্যাঁ, এবার আসো হাইব্রিড টপোলজি। যেই টপোলজি বাস, রিং এবং যেটা হচ্ছে স্টার, এরকম বাদবাকি যে টপোলজি গুলি পড়েছে এগুলি সমন্বয়ে যে নেটওয়ার্ক তৈরি করে থাকে, ঠিক আছে, সেটাই হচ্ছে তোমার হাইব্রিড টপোলজি। সেটাই কি বলতো? তোমার হাইব্রিড টপোলজি, সেটাই কি বলতো? তুমি হাইব্রিড টপোলজি। তো দেখো এখানে একটা আলটিমেটলি এই স্টার টপোলজি আছে, হাবের সাথে কানেক্ট করে স্টার টপোলজি আছে। এখানে দেখো স্টারের সাথে কানেক্ট হয়ে আমাদের যেটা হচ্ছে একটা সুইচের সাথে, সুইচ বা হাবের সাথে কানেক্ট হয়ে একটা স্টার টপোলজি আছে। এখানে দেখো আমাদের একটা সুইচ বা হাবের সাথে কানেক্ট হয়ে একটা কি আছে? স্টার টপোলজি আছে। আবার দেখো এই জায়গার মধ্যে দেখো গোল করে রিং টপোলজি আছে। তো এই যে বাস, স্টার, রিং এগুলি সমন্বয়ে যে টপোলজি গঠন হয় সেটা হচ্ছে তোমার হাইব্রিড টপোলজি। ঠিক আছে, তোমার যেটা হচ্ছে এতক্ষণ যা পড়িয়েছি টপোলজি থেকে প্রশ্ন আসবেই। ঠিক 3টা বা 5টা বোর্ডে, 5 বোর্ডে বা 3 বোর্ডে তোমার টপোলজি থেকে প্রশ্ন আসবে। টপোলজি থেকে প্রশ্ন আসবেই। ওকে, বুঝতে পেরেছো? কোনো মিস নাই। এন্ড প্রশ্নটা কিভাবে আসবে জানো? কয়েকটা টপোলজি দিয়ে দিবে, তোমাকে বলবে যে নিচে কোনটা সুবিধাজনক। ধরুন হচ্ছে বাস এবং স্টার দিয়ে দিল দীপকে, তোমাকে বলবে যে কোনটা সুবিধাজনক, তুমি হা করে থাকবা। তো বাস স্টার থেকে ভালো, বাস রিং থেকে ভালো, স্টার মেশ থেকে ভালো, স্টার রিং থেকে ভালো, মেশ আবার রিং থেকে ভালো। ওকে, এই সিকোয়েন্সটা মনে রেখো। ওকে, ওকে ডান। টপোলজি থেকে গেল, টপোলজি থেকে প্রশ্ন আসবেই 3টা বা 5টা বোর্ডে। হ্যাঁ, একটা কথা মাথায় রাখো, এখানে যে আমরা এই নেটওয়ার্ক পড়েছি, এই যে ল্যান, প্যান, ম্যান, ওয়ান, এগুলি থেকে ধরে নাও যে 3টা বোর্ড বা 4টা বোর্ডে প্রশ্ন আসবে। হ্যাঁ, 3টা বা 4টা বোর্ডে প্রশ্ন আসবে। এরপর দিয়ে যেটা হচ্ছে এই যে আমরা যে টপোলজি পড়লাম এখানেও ধরে নাও যে তোমার 3টা বা 4টা বোর্ডে প্রশ্ন আসবে। ঠিক আছে, বাস 8টা হয়ে গেল। আর এই ক্লাউড কম্পিউটিং থেকে 2টা বোর্ডে প্রশ্ন আসতে পারে, 1টা বা 2টা বোর্ডে প্রশ্ন আসবে। ক্লাউড কম্পিউটিং থেকে প্রশ্ন আসবেই, কিন্তু 1টা বা 2টা বোর্ডে প্রশ্ন আসবে। 2 বোর্ডে প্রশ্ন আসবে এটা থেকে এইচএসসি তে। ওকে, এইচএসসি তে প্রশ্নটা আসবে। বুঝতে পেরেছো? সো আসো আমরা ক্লাউড কম্পিউটিংটা বুঝি। ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেগুলো আছে, কম্পিউটার রিসোর্স কি? যেমন হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, তারপর হচ্ছে ইনফরমেশন এবং নেটওয়ার্ক। ঠিক আছে, নেটওয়ার্কিং ডিভাইস প্রভৃতি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা। ক্লাউড কম্পিউটিং এর সংজ্ঞাটা তুমি যেটা হচ্ছে একটু মাথায় রাখো, এটা তোমার পথে লিখতে হবে। ক্লাউড কম্পিউটিং কোনো টেকনোলজি না, ঠিক আছে, বরং বেশ কয়েকটি টেকনোলজি কাজে লাগিয়ে তৈরি করা একটা ব্যবসায়িক মডেল। এটা একটা ব্যবসায়িক মডেল। আর এই ক্লাউড কম্পিউটিং কে আমরা যেটা হচ্ছে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইভেট ক্লাউড, একটা হচ্ছে পাবলিক ক্লাউড, আর একটা হচ্ছে হাইব্রিড ক্লাউড। ওকে,
বুঝতে পেরেছো? ক্লাউড কম্পিউটিং হচ্ছে আমাদের কম্পিউটার রিসোর্স, যেমন হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা। ধরে নাও যে এই যে তুমি যে ফেসবুকে ছবি আপলোড করতেছো, তারপর দিয়ে যেটা হচ্ছে গুগল ড্রাইভের মধ্যে পিডিএফ গুলো রাখছো বা ছবি টবি রাখছো গুগল ফটোস এর মধ্যে, এই স্টোরেজটা কি তোমার নিজের না, এটা তো অন্য কারো স্টোরেজ। সো এই যে অন্য কারো স্টোরেজটা তুমি ইউজ করছো, এটা কিভাবে ইউজ করতে পারছো? এটা ক্লাউড স্টোরেজ, ঠিক আছে? তুমি তাদের হার্ডওয়্যারটা, তাদের রিসোর্স যেটা আছে সেটাকে তুমি ইন্টারনেটের মাধ্যমে সেই সার্ভিসটাকে ইউজ করছো। এই টাইপের ইয়াটাকে আমরা ক্লাউড কম্পিউটিং বলে থাকি। ওকে, তিন ভাগে ভাগ করা আছে। আর ক্লাউড কম্পিউটিং সার্ভিসদাতা প্রতিষ্ঠানের সার্ভিস মডেলকে চার ভাগে ভাগ করা যায় ক্লাউড কম্পিউটিং এ, ঠিক আছে? ক্লাউড কম্পিউটিং সার্ভিসদাতা প্রতিষ্ঠানের সার্ভিস মডেলকে চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অবকাঠামোগত সেবা, একটা হচ্ছে প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, আর একটা হচ্ছে সফটওয়্যার ভিত্তিক সেবা, একটা হচ্ছে নেটওয়ার্ক ভিত্তিক সেবা, ঠিক আছে? অবকাঠামোগত সেবা যেটা আছে আস ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা প্যাস যেটা হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, একটা হচ্ছে সফটওয়্যার ভিত্তিক সেবা সাস সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, নেটওয়ার্ক ভিত্তিক সেবা নাস নেটওয়ার্ক অ্যাজ এ সার্ভিস। ওকে, দ্যাটস ইট। ক্লাউড কম্পিউটিং সুবিধা, এটা সুপার ভিভিআই, এটা তোমার পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? সুপার ভিভিআই একটা জিনিস, ঠিক আছে? এখান থেকে তুমি একটা জিনিস পাবা, ঠিক আছে? ক্লাউড ক্লাউড এছাড়াও ক্লাউড সার্ভিসের ব্যবহারকারীরা নিচে সুবিধাগুলো ভোগ করতে পারে, ঠিক আছে? যেমন হচ্ছে যত চাহিদা তত সার্ভিস, ঠিক আছে? তারপর হচ্ছে যখন চাহিদা তখন সার্ভিস, তারপর হচ্ছে যখন ব্যবহার তখন মূল্য শোধ, তারপর হচ্ছে উদ্যোক্তাদের সুযোগ, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার এই চারটা জিনিস হচ্ছে তোমার যেটা হচ্ছে ব্যবহারকারীরা সুবিধা ভোগ করতে পারে। এছাড়াও অসুবিধাও আছে, বেসিক্যালি অসুবিধাগুলো তোমার এমসিকিউ আকারে আসে। অসুবিধাগুলো কি আসে? এমসিকিউ আকারে আসে। এই অসুবিধা থেকে তোমার এমসিকিউ আসবে, ঠিক আছে? এটি তথ্যের জগতে বিশাল নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হচ্ছে। দেখো, আমার ছবি, আমার সবকিছু কোথায় গিয়ে জমা হচ্ছে, ফেসবুকে কোন সার্ভারে জমা হচ্ছে, মেসেঞ্জারে কোন সার্ভারে জমা হচ্ছে আমি নিজেও জানি না, কোন একটা সার্ভারে জমা হচ্ছে। তো কোথায় জমা হচ্ছে আমি নিজে জানি না, সো এটা আমার নিরাপত্তার একটা ঝুঁকি আছে। এই সার্ভিসে আপলোড করা তথ্য কোথায় সংরক্ষিত এবং প্রক্রিয়াকরণ করা হয় তা ব্যবহারকারী জানতে পারে না, যার কারণে নিরাপত্তার যেটা হচ্ছে ঝুঁকি আছে। সেই তথ্য বা ডেটার উপরে প্রোগ্রাম সফটওয়্যারের উপর ব্যবহারকারীর একক নিয়ন্ত্রণ থাকে না, এটা একক নিয়ন্ত্রণ থাকে না, বরং অন্য মানুষদেরও নিয়ন্ত্রণ থাকে। ওকে, তথ্যের গোপনীয়তা এবং নিরাপত্তা কম, তথ্যের গোপনীয়তা এবং নিরাপত্তা কি বলতো কম, সুপার ভিভিআই। এটাই তোমার এমসিকিউতে আসবে, এটাই তোমার কি আসবে বলতো, এমসিকিউতে আসবে, এটাই তোমার এমসিকিউতে আসবে। সো জানিয়ে দিবে ক্লাসটি কেমন লেগেছিল, আর 15 ঘন্টা সিএমসি এবং এমসিকিউ সলভিং কোর্সটি নিতে 299 টাকা এখনই হোয়াটসঅ্যাপ করো 01767 333 701 নাম্বারে। সো দ্বিতীয় অধ্যায় আমাদের শেষ। ইন্টারের স্টুডেন্টরা যারা আছে এবং মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যারা স্টুডেন্টরা আছে তাদের জন্য একটা সুখবর আছে। তোমরা যারা আইসিটি বিষয়টা নিয়ে এত ভয় পাও, তোমাদের আজকে ভয় আমি দূর করে দিচ্ছি। কিভাবে? তোমরা যারা আইসিটি মোটামুটি হালকা পাতলা পারো এবং বিষয়টাকে গুছিয়ে দিতে যাচ্ছ বা রিভিশন দিতে যাচ্ছ, তাদের জন্য মাত্র 299 টাকা, পুরা দেশ চ্যালেঞ্জ, পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ, এত কম প্রাইসে তুমি যেটা হচ্ছে একটা দেশ সেরা রিভিশন কোর্স পাবে। এই রিভিশন কোর্সের মধ্যে তুমি যেটা হচ্ছে 7 থেকে 8টি কনসেপ্ট ক্লিয়ারিং, প্রত্যেকটা অধ্যায়ে কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস পাবা, এবং যেটা হচ্ছে 20টার অধিক সিএনসি এবং এমসিকিউ সলভিং ক্লাস পাবা, লাইভ এবং রেকর্ড থাকছে, সাথে থাকছে ক্লাস ম্যাটেরিয়ালস, এবং এর পাশাপাশি থাকছে 24/7 সাপোর্ট এবং যেটা হচ্ছে ওয়েবসাইটের প্রিমিয়াম অ্যাক্সেস। সো কোর্স ফিটা মাত্র 299 টাকা। যদি তুমি কোর্সটা নিতে চাও তাহলে তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে এই নাম্বারে 01767333701, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি এই কোর্সটা নিয়ে নিতে পারবে। আর যাদের আইসিটি বিষয়ে অনেক 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 বেশি প্রবলেম আছে, যারা একবারে বেসিক খুবই খারাপ, মানে অবস্থা খুবই খারাপ আইসিটি বিষয়ে, তাদের জন্য আছে বেসিক টু অ্যাডভান্স কোর্স, যেখানে 70 থেকে 80টা লাইভ ক্লাসের মাধ্যমে আমি তোমাকে হাতে ধরে ধরে একবার আইসিটি একটা বস বানিয়ে দিতে পারবো। এবং এর সাথে থাকছে তোমার 80টা ক্লাস ম্যাটেরিয়ালস, প্রায় 76টা পরীক্ষা, টাইপ ভিত্তিক সিএমসি এবং এমসিকিউ প্রবলেম সলভিং, অ্যানসার টিভি 99 এর পিডিএফ এবং ওয়েবসাইটে প্রিমিয়াম অ্যাক্সেস। এটার কোর্স ফিটা হচ্ছে মাত্র 5000 টাকা না, মাত্র 999 টাকা, পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ। 999 টাকায় তুমি এই কোর্সটা করতে পারবে। এই কোর্সটা নিতে হলেও তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে 01767333701 এই নাম্বারে, বা এই নাম্বারে 01767333701 নাম্বারে। সো খুব দ্রুত এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দ্রুত কোর্সটা এনরোল করে ফেলো। সীমিত সংখ্যক স্টুডেন্টের জন্য কিন্তু অফারটা আছে।